আচ্ছা, রেকর্ড অন হয়েছে। ওকে, সো ক্লাস নাম্বার হচ্ছে আজকে 18, তার মানে টোটাল আর বাকি আছে কয়টা ক্লাস? 18টা ক্লাস আছে। আচ্ছা, আমরা সপ্তাহে 2টা করে ক্লাস করতেছি, 3টা করে ক্লাস করতেছি এই মুহূর্তে। তো এক মাসে কয়টা ক্লাস হয়? 12টা। ওকে, আমরা যদি 4টা করে ক্লাস করি তাইলে কয়টা হয়? 16টা ক্লাস হয়। যদি আমরা 4টা করে করি তাইলে 16টা ক্লাস হয়। এখন অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালের যে ব্যাচগুলো আছে সেগুলো এই মাসেই শেষ করে ফেলতে হবে। 2টা রিজন। প্রথমত হচ্ছে আপনাদের মধ্যে অনেকে আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছেন, যেটা হচ্ছে আপনারা যদি এই মাস পুরোটা যদি আমরা নর্মাল ওয়েতে আমরা যদি আগাই তাইলে আমাদের ক্লাসগুলো সামনের মাসে চলে যাবে, হয়তো বা সামনের মাসে 4-5টা ক্লাস এরকম থাকবে, বা হচ্ছে 2-1 সপ্তাহ পর্যন্ত যাবে। হ্যাঁ, যাবে। তো যখন এভাবে যাবে তখন পুরো মাসের খরচটা ক্যারি করতে হয়। হ্যাঁ, ভাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন খরচ ওইগুলো ক্যারি করতে হয়, সেটা একটা আপনাদের প্রবলেম। আরও একটা মেইন রিজন, সেটা হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল মানে যারা আছেন আপনাদের পলিটেকনিকগুলো থেকে অলরেডি আমাদেরকে হচ্ছে ফোন এবং মেইল লেটার আসা শুরু হয়ে গেছে যে তাড়াতাড়ি যাতে এগুলো এই মাসের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ লগবুকের কাজ আছে, মার্কিং করতে হবে, এগুলো সাবমিট করতে হবে, এগুলো রেজাল্টে বোর্ডে পাঠাতে হবে, তারপর এগুলো হচ্ছে অ্যাড করতে হবে, বিভিন্ন কাজ টাজ আছে। যেহেতু আমাদের আন্দোলন চলাকালীন আমাদের ক্লাসগুলো পিছাইছে, ওইখানে আমাদের অনেকগুলো ক্লাস মিস গেছে, এই জন্য আমাদের এখন এই সমস্যাগুলো হচ্ছে, নইলে আমাদের এই মাসে এমনিতেই এটা শেষ হয়ে যেত। যেহেতু একটা প্রবলেম হয়েছে, প্রবলেম তো আর এখানে এটা স্বাভাবিক, এখানে কিছু করার নাই। সেক্ষেত্রে আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই মাসের ভিতরে আমাদের ব্যাচগুলো শেষ করে ফেলা। ঠিক আছে, সো যত ইন্ডাস্ট্রিয়াল আছে সবগুলাই এই মাসে শেষ হয়ে যাবে। কেন হয়ে যাবে? এই যে 2টা রিজন বললাম। সবচাইতে বড় রিজন হচ্ছে আপনাদের পলিটেকনিক থেকে অলরেডি লেটার আসা শুরু হয়ে গেছে যাতে আমরা তাড়াতাড়ি ব্যাচগুলো এই মাসেই শেষ করে ফেলি। এই হচ্ছে কাহিনী আর কি। তো এখন আমাদের করণীয় কি? আমরা যদি এই মাসে ক্লাসগুলো শেষ করে ফেলতে চাই আর নর্মাল ওয়েতে যদি আগাই তাহলে আমাদের অনেকগুলো ক্লাস বাকি থেকে যাবে। এই ক্লাসগুলোর যে টপিকগুলো সেগুলো তো মিস থাকবে। তো এটা তো হওয়া না, হ্যাঁ, ঠিক না যে আমাদের অনেকগুলো ক্লাস বাকি থাকলেও আমরা টপিকগুলো শেষ করতে পারলাম না, এটা আসলে হইল না জিনিসটা। তো আমাদের টপিকগুলো যাতে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি সেই জন্য আমরা এখন থেকে প্রতি উইকে ক্লাস করব কয়টা? 4টা ক্লাস করব। আর সেটা এখন থেকে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমি যদি আপনাদের ডেটগুলো একটু বলি, 2402 আপনাদের ক্লাস হবে হচ্ছে সানডে, এই যে রবিবার, মানে গত ক্লাসে হচ্ছে যেটা রবিবার গেছে, সামনের সপ্তাহ রবিবারে ক্লাস হবে। সবাই এটা হচ্ছে নোট করে রাখেন। সানডেতে ক্লাস হবে, মানডেতে ক্লাস হবে, যেটা হয় মানডেতে ক্লাস হবে। তারপর হবে হচ্ছে উইন্সডেতে, এই যে এটা, হ্যাঁ। তারপর হবে হচ্ছে থার্সডেতে। হ্যাঁ, তাইলে এখানে আমাদের রবিবার হচ্ছে, সোমবার হচ্ছে, বুধবার হচ্ছে, বৃহস্পতিবার হচ্ছে, মাঝখানে মঙ্গলবারটা গ্যাপ থাকবে। হ্যাঁ, শুক্রবার, শনিবার, শুক্র শনি আমার বন্ধ, ঠিক আছে। শুক্র শনি হচ্ছে আমার ডে অফ, তো এই 2 দিন আমি থাকি না। আর এই বাকি যেই 4 দিন আছে, কয়দিন, 5 দিন, এই 5 দিনের ভিতরে আমাদের যত ক্লাস থাকে আর কি, আর এই দিনের ভিতরে আমার ক্লাসগুলো নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? রবি, সোম, আর হচ্ছে কি বুধ, বৃহস্পতি। ঠিক আছে, মনে থাকবে? সবাই নোট করছেন? ওকে। আর ক্লাস টাইম অ্যাজ ইউজুয়াল 2টা থেকে 4টা ক্লাস টাইম ঠিক থাকবে, শুধুমাত্র একটা নতুন তারিখ মানে ক্লাস ডে অ্যাড হচ্ছে, সেটা কি রবিবার, আর বাকিগুলো তো আছেই। তাইলে কি হচ্ছে রবি, সোম, বুধ, বৃহস্পতি, এই 4 দিন আমরা হচ্ছে ক্লাস করব। ঠিক আছে, ওকে। এটা গেল ক্লাসের বিষয়। এখানে আপনারা আছেন কয়জন? 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আছেন না? আর মিস আছেন কয়জন? তাইলে আরো 12 জন, আরো নাকি? হ্যাঁ, আরো 12 জন মিস আছেন, আরো 2 জন আসতেছে। ওকে, ঠিক আছে। এখন আমাদের আরো একটা জিনিস আমরা এখন করব। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যেহেতু আমরা দেখতেছি আমাদের ক্লাস ডেট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাকি? এখন 3 দিন ক্লাসেই আমরা হচ্ছে হোমওয়ার্ক করি না, 4 দিনেরটা আমরা কিভাবে করব, কিভাবে এটা সুন্দর করে ম্যানেজ করা যায়, কিভাবে সুন্দর মতো আগানো যায়, এটার জন্য আমি হচ্ছে 4টা টিম ভাগ করব আপনাদের পুরো ব্যাচের মধ্যে।
চারটা টিমের মধ্যে হচ্ছে কয়জন করে থাকবেন? 6 জন করে, 4 6 24। তো যেহেতু আপনারা 24 জন স্টুডেন্ট, এখান থেকে চারটা টিম আমি বানাবো, চারটা টিমে 6 জন করে থাকবেন। এই চারটা টিমের যেই 6 জন থাকবেন তারা টিম ওয়াইজ কাজ করবেন। চারটা টিমেরই একজন করে হচ্ছে থাকবে যে হচ্ছে টিমটা লিড দিবে। তাদের কাজ হবে বাকি 5 জন ঠিকমতো কাজ করতেছে কিনা, হোমওয়ার্কগুলো গ্রুপে আপলোড করতেছে কিনা এবং ক্লাসে রেগুলার আসতেছে কিনা সেই রিপোর্টগুলো আমাকে দেওয়া। যদি ক্লাসে না আসে, ধরেন আপনাদের যেই 6 জনের টিমটা আছে, এই 6 জনের টিমের মধ্যে হচ্ছে একজন অথবা 2 জন আসলো না, আরও বাকি আছে কয়জন? 4 5 জন আছে আরও। ওই 4 5 জন মিলে ওই বাকি 2 1 জনের সাথে কথা বলবেন, কেন আসে নাই, কি কারণ, যাতে সে ক্লাসে আসে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? সো আর এই রিপোর্টগুলো আমি যেই 4 জন থাকবেন, মেইন 4 জন, তাদের থেকে আমি হচ্ছে রিপোর্টগুলো নিব। বুঝতে পারছি? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা টিম ওয়াইজ কাজটা করব। টিম ওয়াইজ কাজটা করলে কি হবে, আমাদের হচ্ছে হোমওয়ার্কগুলো ঠিকমতো হবে, ক্লাস রেগুলার আসা এই জিনিসটা ভালোভাবে ইনশিওর হবে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা প্রবলেমে পড়লে, ধরেন একজন একটা প্রবলেমে পড়লো, আপনারা 6 জন মিলে হচ্ছে প্রবলেমটা সলভ করলেন, সবাই মিলে প্রবলেমটা সলভ করবেন। তো এই জিনিসগুলো খুব সুন্দর মতো হবে আর কি। তো এই জন্য টিমটা করা। এখন টিম এখান থেকে যেহেতু আপনারা এখন 12 জন আছেন, এই 12 জন থেকেই আমি হচ্ছে 4টা টিম করব। তাহলে প্রতি টিমে 3 জন করে থাকবেন। বাকি 3 জন আপনারা যার যার টিমে বাকি 3 জন যারা আসে নাই আজকে, তাদের থেকে ভাগ করে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যে মেইন 4 জন, তারা কে কে হইতে চান? আপনি একজন, 2 জন, তারপর বলেন। তেমন কোনো কাজ নাই, জাস্ট আমার কাছে রিপোর্টগুলো দিবেন আর কি, ওইরকম কিছু না। আর কাজ তো সবাই একসাথে করবেন। হ্যাঁ, তো আমি চাচ্ছি হচ্ছে রিপোর্টগুলো একজন থেকে নিতে আর কি, কারণ 6 জন থেকে বা এত মানুষের সাথে থেকে তো আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি নিতে পারবো না রিপোর্টগুলো। তো এই জন্য যে 4 জন থেকে আমি রিপোর্টগুলো নিবো আর কি। আর আপনারা টিমে যখন কাজ করবেন তখন সবাই কম্বাইনই কাজ করবেন, 6 জন একসাথে সব ডিসিশন বা যা যা করার করবেন। তো এখানে একজন পাইলাম, এখানে একজন পাইলাম, 2 জন পাইলাম, ওই পাশ থেকে আর 2 জন চাই। আপনি একজন, 3 জন, আরেকজন, এটা তো বললামই, উনি একজন, 3 জন হইল। আরেকজন কে? আর কে? ফার্স্ট বলেন, এটা ডিসিশন নিতে এতক্ষণ লাগে। একজন কে? কেউ কথা বলেন। দ্রুত বলেন। তো আমরা এখন আমাদের টপিকে চলে যাই। এখান থেকে আমরা নামতাটা অলরেডি বানাইছিলাম। নামতাটা তো আমরা হচ্ছে ব্রাউজারে প্রিন্টও করছি নাকি? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ইনপুট বক্স বানাবো। ইনপুট বক্স থেকে তারপর হচ্ছে এখানে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে এটার নিচের নামতাটা আসবে। তো এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল আমাকে নিতে হবে হচ্ছে একটা ইনপুট টাইপ টেক্সট। তারপর ধরেন এখানে আমি প্লেস হোল্ডারে বলে দিলাম ইনপুটে নাম্বার, এখানে নাম্বারটা দিবে। তারপর কি দিবে? একটা বাটন দিবে, বাটনের নাম ধরেন দিয়ে দিলাম হচ্ছে ক্লিক। তারপর ধরেন থাকবে কি H1টা, এটার মধ্যে নামটা প্রিন্ট হবে। তাহলে আমি এখানে ক্লাস নেম দিলাম, এটার নাম দিলাম, হেডিং দিলাম এটার নাম। তারপর এখান থেকে দিয়ে দিব হচ্ছে বাটন, আর এখান থেকে ধরেন দিয়ে দিলাম নামটা নাম্বার। ঠিক আছে, 3টা ক্লাস আমি নিলাম। এখন এই 3টাকে এখানে ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে না? কনস্ট নামটা নাম্বার, এটা দিলাম ভেরিয়েবলের নাম। তারপর হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এইখান থেকে আমরা হচ্ছে নামটা নাম্বারটাকে ধরলাম। তারপর আসবে কি এইখানে দিলাম বাটন। তারপর হচ্ছে এইখান থেকে আসবে কি হেডিং। ওকে, 3টা জিনিস নিয়ে নিলাম। এখন আমি যদি এটাকে একটু কনসোল ডট লগ করি,
নামতা নাম্বার আসলো, তারপর বাটন আসলো, তারপর হেডিং, এই তিনটা জিনিস আসলো। তিনটা জিনিসকে আমি একটু ইন্সপেক্ট করে কনসোলে যাই, রিলোড দিলাম। তিনটা জিনিস আসছে। আচ্ছা, তিনটা জিনিসকে আমরা এখানে ধরতে পারলাম। তারপর এইখানে দেখেন বাটনটাও চলে আসছে, এই যে এখানে বাটনটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করব, তারপর এখানে নামতার ইয়েটা আসবে। সো স্টেপ বাই স্টেপ আমাদের কাজটা করতে হবে। প্রথমত আমরা কি করতে চাচ্ছি, এখান থেকে একটা ভ্যালু দিব। ভ্যালুটা আমরা দেওয়ার পর তারপর কি করব, এখানে ক্লিক করব। তারপর কি হবে, এখানে নামতাটা আউটপুট আসবে। চলেন তাইলে আমরা এক এক করে আমরা করি। এখন এখান থেকে এই যে এটার ভিতরে ভ্যালুটা আমরা কিভাবে ধরতে পারবো, একটা ট্যাগের ভিতরে ভ্যালুটাকে আমরা কিভাবে ধরি, চাইল্ড কিভাবে ধরি, ভালো করে চিন্তা করে বলেন। একটা ট্যাগের ভিতরের ভ্যালু আমরা কিভাবে ধরছি গত ক্লাসে, হেডিং এর ভিতরের ভ্যালু ধরি নাই কালকে গত ক্লাসে, ইনার HTML। আপনাদের অবস্থা খুব খারাপ। ওকে, এইভাবে আগাইলে শুধু ক্লাসই করে যাবেন, কিন্তু কোনো আউটপুট আসবে না। হ্যাঁ আসেন, বুঝতে পারছেন, কোনো আউটপুট আসবে না আপনাদের থেকে। ওকে, তো আমরা যখন একটা ভিতরের ভ্যালু নিচ্ছিলাম, তখন এই হেডিং এর ভিতরে ভ্যালুটা কিভাবে নিচ্ছিলাম, হেডিং ডট ইনার HTML দিয়ে এটার ভিতরে ভ্যালুটা নিচ্ছিলাম আমরা। এখন আমরা যদি ইনপুটের ভিতরের ভ্যালুটা নিতে চাই, ভ্যালুটা আসলে কোথায় থাকে ইনপুটের ভ্যালুটা, সেটা চলেন আমরা একটু দেখি। ধরেন এই যে ইনপুট আছে না, ইনপুটের ভিতরে এখানে একটা প্রপার্টি না, সরি অ্যাট্রিবিউট আছে ভ্যালু নামক, এই যে ভ্যালু। হ্যাঁ, এটার ভিতরে যদি আমি এখানে কিছু একটা লিখি, এখানে এসে রিলোড দিই, দেখেন ভ্যালু আসছে এটার মধ্যে। তার মানে ইনপুটের এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাই আসবে কোথায়, এইখানে। অথবা এখানে ধরেন আমি কোনো ভ্যালু দিলাম না, এখন আমি এখানে কিছু লিখলাম, এই ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হয়েছে, এই ভ্যালুর ভিতরে এইখানে এসে স্টোর হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ভ্যালুটাকে আমি কিভাবে ক্যাচ করব? ধরেন আমি এখান থেকে একটা কিছু ভ্যালু আপাতত দিলাম। হ্যাঁ, আপাতত এখানে দেখেন ভ্যালুটা এটা আসলো। আমি এই ভ্যালুটাকে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখন ক্যাচ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে নামতা নাম্বার আছে না, নামতা নাম্বার ডট ইনার HTML নাকি? আচ্ছা, এখানে ইনার HTML দিব না, এখানে দিব হচ্ছে ভ্যালু। ভ্যালু দেওয়ার পর রিলোড দিলাম, আসছে ভ্যালুটা, যেটা এখানে লিখছি সেটা আসছে না। এখন ভ্যালু কেন দিলাম, ইনার HTML কেন দিলাম না? ইনার HTML কখন আসবে, তখন যখন ডবল ট্যাগ হবে। ধরেন এখানে ডবল ট্যাগ না, ডবল ট্যাগের ভিতরে ধরেন এখানে আমি একটু কিছু লিখলাম, তখন এই ডবল ট্যাগের ভিতরে এই ভ্যালুটাকে আমরা ধরার জন্য কি করি, ইনার HTML, কারণ এটা একটা HTML এর ভিতরের ভ্যালুটাকে আমরা ইনার HTML দিয়ে ধরতে পারি। এটা কি ডবল ট্যাগ? এটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগের ভিতরে এখানে তো আমরা কোনো এটার ভিতরে কোনো এরকম ভাবে কোনো ভ্যালু দিচ্ছি না। এটার ভ্যালুটা আছে কিসের মধ্যে, ভ্যালু নামক একটা অ্যাট্রিবিউটের ভিতরে আছে। তো অ্যাট্রিবিউট ধরার জন্য আমরা এখন ধরতে হবে কি, অ্যাট্রিবিউটটাকে ধরতে হবে। তো যে অ্যাট্রিবিউটটাকে ধরবো সেই অ্যাট্রিবিউটটার নাম দিলে হয়। এই যে যেমন নামতা নাম্বার কি, পুরো ইনপুটটা একটা, এটার ভিতরের ভ্যালু নামক যে অ্যাট্রিবিউটটা আছে সেটা আমি ধরতে চাচ্ছি, তাই আমি ডট দিলাম কি, ভ্যালু। এই ভ্যালু দেওয়ার পর এখানে যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরতে পারতেছি। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে এটা কেটেও দিই, মানে এখান থেকে আমি কেটে দিলাম, এখানে অ্যাট্রিবিউটটা আমি এখানে রাখলাম না HTML এর মধ্যে, তাও আমার এইটার মধ্যে ইনপুটের মধ্যে অ্যাট্রিবিউট যেটা ভ্যালু নামক সেটা আছে বা থাকবে। এখন ধরেন এইখানের মধ্যে আমি কিছু একটা লিখলাম, আমি তো দিছি এইখানে নামতা নাম্বার ডট ভ্যালু। তো এইখানে যে ভ্যালুটা আমি দিলাম, এই ভ্যালুটা এখন এখানে কেন আসলো না? এটা এখানে না আসার রিজন হচ্ছে আমি যে এইখানে দিলাম, এখানে তো আমি কোনো নতুন করে কোডটা আমি রান করাচ্ছি না। ফার্স্ট অফ অল যখন আমার কোডটা রান হচ্ছে তখন তো খালি, এখানে কিছু আছে নাই, খালি। এই খালি থাকা অবস্থায় আমার জাভাস্ক্রিপ্ট কোড তো রান হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেই, তাহলে এইটা আমার এখানে ভ্যালুর ভিতরে জাভাস্ক্রিপ্টের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে না। বুঝতে পারছি? কারণ এটা রিয়েল টাইম আমরা বানাই নাই, যে এখানে চেঞ্জ করার সাথে সাথে আমার ইনপুট ডট ভ্যালুর ভিতরে আমার জাভাস্ক্রিপ্টের মধ্যে ভ্যালুটা গিয়ে স্টোর হয়ে যাবে। আমরা এটা রিয়েল টাইম করি নাই, বুঝতে পারছেন? এখন এই HTML এর এটাকে আমরা এইভাবে রিয়েল টাইম করবো না। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এখানে ভ্যালুটা, এটা তো আছে, এইখানে যখন আমার লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এরকম কোনো একটা কিছু করব যেটার মাধ্যমে আমি এই ভ্যালুটাকে নিতে পারি। সেটা আমরা কি করতে পারি, এটা এরকম হইতে পারে, ধরেন এই যে ভ্যালুটা আমি দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে এই বাটনে ক্লিক করব। যখন আমি বাটনে ক্লিক করতেছি, এই ভ্যালুটা তো আছে, এখানে এক্সিস্ট করতেছে না, ভ্যালুর ভিতরে তো এই ভ্যালুটা আছে। আমি এখানে একটা ক্লিক করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এই ক্লিক করার পর এই ভ্যালুটা আমি হচ্ছে ক্যাচ করব। ঠিক আছে,
এখন চলুন এই বাটনটাতে ক্লিক করা যাক। বাটনটাতে ক্লিক করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে বাটনটা আছে, এই যে বাটন, এই বাটনটাকে এখন আমরা কি করব, বাটনটাতে কি করতে যাচ্ছি, আমি ক্লিক করব না, এই বাটনটাতে এখন আমি ক্লিক করব। এখন ক্লিক কিভাবে করা যায়, বা এই যে ক্লিক যে আমি বলতেছি, এই ক্লিকটা জাভাস্ক্রিপ্ট সে কিভাবে চিনে এই ক্লিকটাকে, সেটাকে আমাদের বুঝতে হবে। এই যে ক্লিক করা, এটাকে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হিসেবে চিনে। কি হিসেবে চিনে? ইভেন্ট হিসেবে চিনে। এখানে ইভেন্ট অনেকভাবে হইতে পারে। ইভেন্ট হইতে পারে মাউসের মাধ্যমে, ইভেন্ট হইতে পারে কিবোর্ডের মাধ্যমে। কিরকম ইভেন্ট? যেমন মাউসের মাধ্যমে আমি হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাছে একটা ক্লিকের ইভেন্ট। আমি এই কার্সরটা মুভ করাচ্ছি, এটা হচ্ছে মুভমেন্ট ইভেন্ট। জাভাস্ক্রিপ্টের কাছে এটা কি ইভেন্ট? মুভমেন্ট হিসেবে সে এটা বুঝবে যে এখানে মুভ করা হচ্ছে। হ্যাঁ, এই যে এটা মুভ আবার দুইভাবেও ধরা যায়। একটা হচ্ছে লেফট টু রাইট মুভ, আমার কার্সরটা কোন দিকে মুভ হচ্ছে, লেফট টু রাইট মুভ হচ্ছে নাকি টপ টু বটম মুভ হচ্ছে, ওইভাবে ধরা যায়। বুঝতে পারছেন আমার কার্সরটা কোন দিকে যাচ্ছে? এই ধরেন এইখানে আছে আমার, হ্যাঁ, একদম লেফট থেকে জিরোতে আছে, টপ থেকেও জিরোতে আছে। আমি উপর থেকে কতটুকু নামাইছি সেটাও আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে পারবো। আমি লেফট থেকে কতটুকু এই রাইট দিকে সরাইছি সেটাও আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরতে পারবো। বুঝতে পারছি? ইচ এন্ড এভরিথিং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে কি ইভেন্ট। আচ্ছা, এটা গেল মাউসের ইভেন্ট। কিবোর্ডের মধ্যে আমি কোন একটা বাটন ক্লিক করলাম, কি প্রেস বলা হয় এটাকে। হ্যাঁ, এই যে আমি কি প্রেস করলাম, মানে কিবোর্ডের যে কিগুলো আছে সেগুলো আমি প্রেস করলাম। এই কিবোর্ডের কোন বাটনটা আমি প্রেস করতেছি সেটাও হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরা যায়। যদি না ধরা যায় তো তাহলে এই যে কন্ট্রোল সি দিলে যে কপি হয়, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়, এটা তারা বানায় রাখছে না? না ধরতে পারলে কি এটা বানানো যাইতো না? তারা সেট করে রাখছে, কন্ট্রোল সি দিলে এটা কি হবে, কপি হবে, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। সো এরকম ভাবে হচ্ছে তারা জিনিসগুলো ধরে ধরে বানায় রাখছে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ধরতে পারবো যে কিবোর্ডের কোন জিনিসটা সে প্রেস করতেছে না করতেছে। বুঝতে পারছি? তো এই হচ্ছে মূলত বিষয়, এই জিনিসটা, এইগুলাকে হচ্ছে ইভেন্ট বলা হয়। এখন আমরা বাটনের মধ্যে এখন কোন ইভেন্টটা কাজ করতে চাচ্ছি? ক্লিক ইভেন্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি বাটনের মধ্যে ক্লিক করব। এখন এই যে বাটনের মধ্যে যে আমি ক্লিকটা করব, এই বাটনকে আমি কিভাবে বুঝাবো বা কিভাবে বলতে হয় জিনিসটা যে আমি ক্লিক করতে চাচ্ছি, এটা বলার জন্য এই বাটনের মধ্যে আগে ডট দিয়ে বলতে হবে অ্যাড ইভেন্ট লিসেনার। এই অ্যাড ইভেন্ট লিসেনার জিনিসটা কি? এখানে তিনটা জিনিস মিলে একটা ওয়ার্ড বানাইছে। প্রথমত আসছে হচ্ছে অ্যাড, তারপর আসছে কি ইভেন্ট, তারপর আসছে হচ্ছে লিসেনার। এখন কোনটা কি? আমরা এই বাটনের মধ্যে একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি না ক্লিকের জন্য, এই জন্য এখানে বলা হয়েছে ধরেন অ্যাড। কি অ্যাড করতে চাচ্ছি? একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি, আর এই ইভেন্টটাকে সে লিসেন করবে। বুঝতে পারছি? জাস্ট এটা একটা নাম, এখানে আহামরি তেমন কিছু নাই, এটা একটা নাম তারা দিছে। যেমন ধরেন আমরা যখন এরর মধ্যে কি করতেছিলাম, ডট দিয়ে পুশ করতেছিলাম না? পুশের কাজ কি? লাস্টের দিকে একটা ভ্যালু অ্যাড করা, এটা ছিল পুশের কাজ। এটা একটা মেথড ছিল না? তো পুশ একটা নাম দিছে, এই নাম দেওয়ার পরে কি হয়েছে, এই নামটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমরা এই ফাংশনটা বা এই মেথডটার ভিতরে আমি প্যারামিটার একটা পাস করে দিতে পারবো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা দিবে সে এর মধ্যে লাস্টের দিকে গিয়ে অ্যাড করবে। সো পুশ একটা নাম দিয়ে তারা হচ্ছে এর ভিতরে ফাংশনালিটিস করে রাখছে। সেম ভাবে অ্যাড ইভেন্ট লিসেনার তারা একটা নাম দিছে, এটার ভিতরে তারা বিভিন্ন ফাংশনালিটিস করে রাখছে। সো এটা যেহেতু একটা মেথড, আমরা জানি মেথডটাকে কল করতে হয় এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর এটার ভিতরে আমরা হচ্ছে এখানে প্যারামিটার পাস করতে পারবো। কারণ কি, এটা একটা ফাংশন না? আচ্ছা, বলছিলাম ফাংশনগুলা জায়গা বেঁধে এটা হচ্ছে মেথড হয়ে যায়। কখন মেথড হয়ে যায়? কোন একটা ফাংশন যখন অবজেক্টের ভিতরে থাকে তখন সেটা কি হয়ে যায়? মেথড হয়ে যায়। অর্থাৎ কোন একটা ফাংশন যদি অবজেক্টের ভিতরে থাকে তখন সেটার নাম হয় মেথড। এখন এটা কিভাবে মেথড হইলো? এটা তো একটা ইনবিল্ট ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে বানানো আছে। আমি জাস্ট অ্যাড ইভেন্ট লিসেনার লিখলে আমার এটা হচ্ছে কাজ করতেছে। এখন এটা কেন আমি মেথড বলতেছি, কেন এটা ফাংশন বলতেছি না? মেথড বলার একদম সহজভাবে যদি আমি আপনাদের কাছে এটা একটু এক্সাম্পল করি, সেটা হচ্ছে এই যে এগুলাকে কি বলছিলাম জাভাস্ক্রিপ্টের কাছে? ডম বলছিলাম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখানে অবজেক্ট জিনিসটা আসতেছে না? এই সবগুলো হচ্ছে একটা ডকুমেন্ট, সে একটা অবজেক্ট হিসেবে ট্রিট করে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, পুরোটা হচ্ছে এই যে ডকুমেন্টটা আছে, এই পুরো ডকুমেন্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাছে একটা অবজেক্ট মডেল।
ঠিক আছে। তো যেহেতু এটা হচ্ছে কি অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আমরা হচ্ছে এই ডমটাকে ধরতেছি, এর ভিতরে বিভিন্ন কাজ আমরা করতেছি। সো এইখান থেকে এই অবজেক্ট নিয়ে কোনো একটা কাজ করা বা যেটি হোক না কেন, এগুলোর ভিতরে এই ধরনের বিভিন্ন কি করে রাখছে তারা ফাংশন ইনবিল্ট তৈরি করে রাখছে। আর এগুলো হচ্ছে এক একটা কি মেথড বা প্রক্রিয়া, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কাজটা খুব সহজেই করতে পারবো। তো এই যে অ্যাডিটিভ লিসেনার মেথডটা আছে, এটা দিয়ে এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা এখন এই যে অ্যাডিটিভ লিসেনারটা হচ্ছে ফাংশনের নাম বা মেথডের নাম। এখন আমরা কি করতে চাচ্ছি অ্যাডিটিভ লিসেনারটা দিয়ে, সেটা আমার হচ্ছে এই প্যারামিটারের মধ্যে পাঠিয়ে দিতে হবে। অ্যাডিটিভ লিসেনারের মধ্যে এইখানে দুইটা প্যারামিটার পাঠাতে হয়। কয়টা প্যারামিটার পাঠাতে হয়? দুইটা। প্রথম প্যারামিটারের বলতে হয় আমরা কি করতে চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি ক্লিক, এখানে দিয়ে দিব হচ্ছে ক্লিক। বুঝতে পারছি? সো এই অ্যাডিটিভ লিসেনারটা দিয়ে আমি এই বাটনের মধ্যে কি করতে চাচ্ছি, এখানে ক্লিক করতে চাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর কি হবে সেটা কমা দিয়ে এখানে বলে দিতে হবে যে ক্লিক করার পর কি হবে। বুঝতে পারছেন? এখন এইখানের মধ্যে আমরা বলবো যে যখন এই বাটনের মধ্যে ক্লিক হবে তখন এইখানে সেকেন্ড প্যারামিটারের মধ্যে এসে এখানে একটা ফাংশন রান হবে। বুঝতে পারছি? ওকে, এখন ফাংশনটা আমরা কিভাবে লিখবো, এখানে আমরা তো জানি ফাংশন কিভাবে লিখতে হয়। ফাংশন লিখতে হয়, তারপর ফাংশনের একটা নাম লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে ফাংশনটা লিখতে হয়, তাই না? আচ্ছা, এই ধরেন এই যে ফাংশনটা আমি লিখলাম, ফাংশনের একটা কি দিলাম, নাম দিলাম। এই নাম কল করার আগ পর্যন্ত ফাংশন রান করে না, কিন্তু এই জায়গাটাতে আমরা কি চাচ্ছি, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাংশনটা রান হয়ে যেতে হবে না? এইখানে আমরা কোনো নেমড ফাংশন দিব না, এখানে দিব আমরা নেমলেস ফাংশন, যেটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হয়। বুঝতে পারছেন অ্যানোনিমাস ফাংশন কোনটা? এই যে অ্যানোনিমাস ফাংশন, এখানে আমি কোনো ফাংশনের নাম দেই নাই। কারণ কি? কারণ হচ্ছে এই বাটনে যখন আমি ক্লিক করব তখন এই ফাংশনটা সাথে সাথে রান হয়ে যাবে। অর্থাৎ এই বাটনে ক্লিক করার আগ পর্যন্ত এই ফাংশন রান হবে না, যখনই বাটনে ক্লিক করা হবে তখনই এই ফাংশন রান হবে। ক্লিয়ার? এই জন্য এটা অ্যানোনিমাস ফাংশন বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে। মানে এই অ্যানোনিমাস ফাংশনটাকে আমরা এই যে ফাংশন আমি একটা লিখলাম এখানে, এই ফাংশনটাকে আরো সহজভাবে শর্ট করে আমরা লিখতে পারি না অ্যারো ফাংশনের মাধ্যমে? অ্যারো ফাংশন লিখলে কি করতে হয়, এখানে ফাংশনের নাম দিতে হয় না, জাস্ট এখানে অ্যারো দিতে হয়। আর এখানে তো আমরা নাম দিচ্ছি না, তাহলে এখানে কনস্ট দিয়ে ফাংশনের নাম দিয়ে তারপর ইকুয়াল দিয়ে এগুলো তো দরকার নাই নাকি? তাই এখানে আমরা কোনো ফাংশনের নাম দিচ্ছি না বা এরকম কোনো কিছু দিচ্ছি না, ডিরেক্ট আমরা অ্যারো ফাংশনটাকে এখানে বসাই দিলাম। বুঝতে পারছি? যাতে শর্টকাটে আমাদের কাজটা হয়ে যায়। এখন বলেন তো এই যে স্ট্রাকচারটা, এই যে অ্যারো ফাংশনের স্ট্রাকচারটা, এখন এটা বেশি ইজি মনে হচ্ছে না? খুব শর্টকাটে আমি কাজটা করে ফেলতে পারতেছি। আমি যদি ওই আগের ফাংশনগুলো আমরা যেগুলা প্রথম শিখছি সেগুলো নিয়ে যে কাজ করি, এখানে কোড বেশি হবে। তো এইগুলাকে কমানোর জন্য মূলত এই অ্যারো ফাংশনটাকে ইউজ করা হয় এই সব জায়গার মধ্যে। তো এখানে খুব সুন্দর মতো আমরা অ্যারো ফাংশনটা বসাই দিলাম। এখন এই যে অ্যারো ফাংশনটা আমি এইখানে বসাইলাম, এই ফাংশনটা কিভাবে ট্রিট হচ্ছে এইখানে, এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে এইখানে এই জায়গায় এই ফাংশনটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন। কি ফাংশন? কলব্যাক ফাংশন। কেন এটা কলব্যাক ফাংশন বা কলব্যাক ফাংশনের ডেফিনেশনটা কি? কলব্যাক ফাংশন সেগুলাই একটা ফাংশনের প্যারামিটারের মধ্যে যখন আমরা আরেকটা ফাংশন দিব, ধরেন একটা ফাংশন, এই ফাংশনের প্যারামিটারের মধ্যে আমি আরেকটা ফাংশন দিলাম, তো এই প্যারামিটারের মধ্যে যেই ফাংশনটা আমি দিচ্ছি সেটাই হচ্ছে একটা কলব্যাক ফাংশন। তাইলে এই যে অ্যাডিটিভ লিসেনার এটা একটা ফাংশন, এই ফাংশনের প্যারামিটারের মধ্যে আমি এখানে আরেকটা ফাংশন দিলাম না, যে ফাংশনটার মাধ্যমে আমার এখানে একটা রেজাল্ট বের হবে, তাইলে এই ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে এখানে কলব্যাক ফাংশন। মনে থাকবে? আচ্ছা, কনফিউজড হয়ে যাবে না কিন্তু। এই জিনিসগুলা আমি আরো একটা কথা আপনাদেরকে বলি, আমার প্রত্যেকটা কথাই এক একটা ইন্টারভিউর প্রশ্ন। বুঝতে পারছি? প্রত্যেকটা কথাই এক একটা ইন্টারভিউর প্রশ্ন। সো এই জিনিসগুলা ভালো করে নোট করবেন, প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। যখন ইন্টারভিউ দিতে যাবেন না তখন এই বলবে সেই জিনিসটা কি, এখানে এই ফাংশনটা কিভাবে ট্রিট হচ্ছে, তখন আপনারা বলতে পারবেন না। আপনি জানেন এখানে হচ্ছে বাটন পর অ্যাডিটিভ লিসেনার দিয়ে ক্লিক করলে তারপর এখানে একটা ফাংশন দিব, তারপর এখানে হচ্ছে কোডটা এক্সিকিউট হয়ে যাবে, বাট সে কিন্তু আপনাকে বলবেন না যে বাটন দিয়ে ক্লিক করে তুমি একটা কাজ করে দেখাও। সে জানে আপনি ইন্টারভিউ দিতে আসছেন, মানে আপনি এতটুকু আপনি জানবেন, এটা বেসিক জিনিস। সে আপনাকে এই এতটুকু কাজ করার জন্য বলবে না, সে বলবে এই ফাংশনটা এখানে কিভাবে ট্রিট হচ্ছে। বুঝতে পারছেন? এই ধরনের প্রশ্ন করবে, বা সে প্রশ্ন করতে পারে অ্যাডিটিভ লিসেনার জিনিসটা কি আসলে।
বুঝতে পারছি? সো এই টেকনিক্যাল প্রশ্ন করবে, তখন এই জিনিসগুলো আনসার দিতে হবে, মনে থাকবে? সো এই হচ্ছে বিষয়, এগুলা ভালো করে নোট ডাউন করবেন, ভালো করে রিভাইজ দিবেন, সবসময় হচ্ছে রিভাইজের উপরে রাখবেন কোনটা কি কিভাবে কাজ করে, নিজে নিজে প্রশ্ন খুঁজে বের করবেন, এই যে জিনিসটা লিখলাম এটা কেন লিখলাম, এটা কোনটা কিভাবে কাজ করে না করে। আমি যদি কোনো কারণে কোনো সময় কোনো একটা কোড লেখার সময় এটার এক্সপ্লেনেশন না করে চলেও যায়, আমাকে প্রশ্ন করবেন এটার এক্সপ্লেন করার জন্য, জিনিসটা কি বা বুঝতেছি না, দেখতেছি বাটনের পরে এটা দিলে এটা এভাবে কাজ করতেছে, বাট এটা কেন আসলে, মানে এটার মধ্যে কোনো কাহিনী আছে কিনা বা এটার ব্যাকএন্ডে কোনো কাজ আছে কিনা। সো এই ধরনের প্রশ্ন করার মাইন্ডটাকে ভালো করে সেট করে রাখেন, তাইলেই ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এখন আসি আমরা এখান থেকে, এটা তো ক্লিক করলাম, তারপর ফার্স্ট প্যারামিটারে বলে দিলাম কি করব, সেটা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এখানে একটা ফাংশন দিয়ে দিলাম, এই ফাংশনটার মধ্যে কোন একটা কিছু আমরা রান করতে চাচ্ছি। এখন এই ফাংশনের ভিতরে আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করাইতে চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই যে বাটন দিয়ে আমি একটা এডেমিন লিসেনার অ্যাড করলাম, এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন console.log এর ভিতরে নামতা নাম্বার ডট ভ্যালুটাকে কনসোলে দেখাবে। ক্লিয়ার? এখন চলেন এখানে আসি, একটা রিলোড দিলাম, কিছু তো নাই, এগুলা কেটে দেই। ওকে, কিছু আছে? নাই। এই যে এখানে দেখেন রিলোড দিলাম, কনসোলটাও তো দেখা যাচ্ছে না। কনসোল দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কারণ কি? আমি এখনো বাটনে ক্লিক করি নাই। আমি তো বলছি বাটনে যখন ক্লিক করবে তখন এই ফাংশন রান হবে, আদারওয়াইজ এই ফাংশন রান হবে না, যার কারণে এটা রান হচ্ছেও না। আমি এইখানে একটা ভ্যালু দিলাম, এটা লিখলাম, লেখার পর বাটনটাতে ক্লিক করলাম, আসছে, ঠিক আছে? তার মানে আমি এখন এই ইনপুটের মধ্যে ভ্যালুটা আমি ধরতে পারতেছি, লাইক আমি এখন এখান থেকে একটা নাম্বার দিলাম, তারপর হচ্ছে ক্লিক করলাম, আসছে নাম্বার, তার মানে আমি নামতা নাম্বার পেয়ে যাচ্ছি না? এখন এই নামতা নাম্বার যেহেতু আমি এখান থেকে ব্রাউজার থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এই নামতা নাম্বারটাই তো আমি নামতার মধ্যে বসাই দিব, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে নাকি? ওকে, চলেন এখন আমরা যেহেতু এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি ক্লিক করার মাধ্যমে, এখন এই ভ্যালুটা নামতা নাম্বার হিসেবে বসিয়ে এখানে নামতাটাকে প্রিন্ট করানো যাক। নামতাটাকে প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে? নামতা কিভাবে বানাইছিলাম? ফর লুপ দিয়ে বানাইছিলাম, অথবা হোয়াইল লুপ দিয়ে, যেটাই করি না কেন। ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে দিব হচ্ছে লেট আই সমান সমান 0, তারপর হচ্ছে আই কি হবে? যতক্ষণ পর্যন্ত 11 থেকে ছোট থাকবে, আর আই এর ভ্যালু হবে হচ্ছে কি 1। ওকে, তারপর দিলাম এটা, এখান থেকে বলে দিব হচ্ছে আই প্লাস প্লাস। এখানে কন্ডিশন কিন্তু অনেকভাবে দেওয়া যায়, আপনি 10-এর ছোট দিয়ে আপনি বোঝাচ্ছেন হচ্ছে মানে 11 দিয়ে ছোট দিয়ে বোঝাচ্ছেন হচ্ছে 10 পর্যন্ত, অথবা আপনি এখানে বলতে পারেন আই ইকুয়াল হচ্ছে 10, তাহলে ইকুয়াল হিসেবে কমবে। এটা হচ্ছে বেসিক জিনিস, এগুলো বুঝবেন। তো এখান থেকে আমি নামতাটা করলাম, এখন আমরা বানাবো হচ্ছে নামতাটা। আমি ধরেন console.log করলাম, এখানে console.log করার মাধ্যমে আমি এখানে নামতাটা বানাবো। এখানে ডিরেক্ট করে দেই, ওগুলো তো বুঝবে নিয়ে। এখন এই যে হেডিং ডট কি করব, হেডিং ডট ভ্যালু লিখবো না, কি লিখবো? ইনার HTML লিখবো। হেডিং ডট ইনার HTML এর ভিতরে এখানে আমার নামতাটা প্রিন্ট হয়ে যাবে, এটাই তো কাজ। চলেন নামতাটা এখানে প্রিন্ট করানো যাক। নামতাটাকে প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে? ফার্স্টে নামতা নাম্বার ডট কি দিতে হবে? ভ্যালু। এই যে এটা কি, এটা তো এখন ইনপুটটা, ইনপুটের ভ্যালুটা আমার লাগবে, তাই নামতা নাম্বার ডট ভ্যালুটাকে বসালাম। তারপর এখানে কি লিখবো? এই যে এইটা। তারপর এখানে কি আসবে? আই আসবে। তারপর আরে খালি ম্যাথে চলে যাইতেছে, আগে পাশের গুলো বসান। তারপর কি করব? নামতা নাম্বার ডট ভ্যালু ইনটু কি হবে? আই হবে। হয়েছে? এটি তো আমাদের নামতা ছিল, আর কিছু মিস আছে? প্লাস দিয়ে ইকুয়াল, এখানে নামতা শেষে ইকুয়াল থাকে, এখানে কি আসবে? হ্যাঁ, আরেকটা কি মিস হচ্ছে এখানে? প্লাস ইকুয়াল হবে। কেন প্লাস ইকুয়াল? আগের গুলোও থাকবে, নতুন গুলোও থাকবে, সবগুলা যাতে প্রিন্ট হয়। প্লাস ইকুয়াল না দিলে তো জাস্ট একদম লাস্টেরটা প্রিন্ট হবে, আগের গুলো তো থাকবে না। আগের গুলো থাকবে, নতুনটাও থাকবে, সব মিলিয়ে হচ্ছে এখানে প্রিন্ট হবে। হয়েছে? আর কিছু আছে মিস? কোনটা?
এইটা অপশনাল এখানে, কারণ নিচে তার কোনো কোড নাই এখানে, এটা হচ্ছে ইয়ে হওয়ার দরকার নাই। হ্যাঁ, তবে এটা দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। ওকে, আর কোনো কিছু মিস আছে কিনা একটু ভালো করে দেখেন। ঠিক আছে, ওকে চলেন আমরা যাই। এখান থেকে এটা রিলোড দিলাম, কোনো কিছু নাই। আমি হচ্ছে এইখান থেকে দিব হচ্ছে 5, দেওয়ার পর ক্লিক করলাম, আমার নামাতে এখানে চলে আসছে। ওকে ঠিক আছে, নামতা রিলোড দিলাম। এখন এখানে ধরেন একটা র্যান্ডম নাম্বার দিলাম, ক্লিক করলাম, সেটার নামাতাও চলে আসছে। আবার রিলোড দিলাম, এখান থেকে 34 দিলাম, ক্লিক করলাম, 34 নামাতা চলে আসছে। এখন রিলোড না দিয়ে আমি এখান থেকে দিলাম হচ্ছে 7। এখন কি হবে? কেন আসবে না? ক্লিক দেওয়া আছে এই জন্য আসবে না। এই যে ক্লিক ইভেন্ট দিছি না আমরা, এই ক্লিক ইভেন্টের এরকম কোনো রুলস নাই যে একবার এটাতে ক্লিক করা যাবে। ঠিক আছে, এখানে এরকম কোনো ইয়ে হচ্ছে এরকম মানে অ্যাড ইভেন্ট লিসেনের ক্লিকের কোনো ইভেন্টের এরকম কোনো রুলস নাই। আমরা এখানে একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করছি, এটাতে আমি ইচ্ছে মতো যত ইচ্ছা আজীবন আমি ক্লিক করব, কোনো সমস্যা নাই। এখন এইখানে যদি আমি এখন আবার ইয়ে করি তাহলে এখন কি হবে, কি হইতে পারে মনে হচ্ছে? হ্যাঁ, অটোমেটিক রিলোড হবে। আচ্ছা, অটোমেটিক কোনো রিলোড হবে না, এখানে কোনো ধরনের কিছুই হবে না। এখন আমি 7-এর নামাতার জন্য ক্লিক করছি, সে আমাকে 7-এর নামাতা দিবে নিচে। কেন নিচে দিছে, উপরেরটা কেন রিমুভ হয় নাই? এইটা বলেন, উপরেরটা কেন রিমুভ হয় নাই, নিচে কেন আবার 7-এর নামাতাটা দিছে? ভালো করে বলেন, চিন্তা করে বলেন। এই লাইনে আছে কাহিনীটা। কই নামটা নাম্বার ডট ভ্যালু আসছে? নামটা ডট ভ্যালু আবার প্লাস x প্লাস y প্লাস ইকুয়াল নামটা প্লাস ভ্যালু আসছে। তো এইখানে কি এটা আমার গুণ করতে হবে না নামটা নাম্বারের সাথে আইটাকে? এখানে ভুল হইলে তো এটাই আসতো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আগেরটাও আছে নতুনটাও আসছে, এটা কেন হয়েছে? আগেরটা ডিলিট করার বা আগেরটা মুছার তো আমরা কিছু করি নাই। এখানে কি দিছি? এখানে পুরোটা বলেন, এখানে কি দিছি? প্লাস ইকুয়াল। এই প্লাস ইকুয়ালের কাজ কি? আগেরটা থাকবে, নতুনটা আসবে, সিম্পল জিনিস। এই যে আমার এলিমেন্টের এইখানে আগেরটা রয়ে গেছে না, হেডিং এর মধ্যে আগেরটা রয়েছে না, তাহলে আমি তো দিছি প্লাস ইকুয়াল, আগেরটা থাকবে, নতুনটা সহ আসবে। আমি যখন রিলোড দিচ্ছি তখন তো কিছু নাই, এই জন্য আগে কিছু নাই তাই হচ্ছে আসতেছে না কিছু। যখন আগে কিছু নাই রিলোড দেওয়ার কারণে আমি 5 দিচ্ছি, শুধু 5-এর নামাতাটা আসতেছে, এখন নতুন করে বসছে। আমি যদি এখান থেকে এখন 6 দেই তাহলে এখন আগের এটা আসে না, এখন এটা সহ তারপর নিচেরটা আসবে এটা, তাই তো? এখন আমরা কি করতে চাচ্ছি, আমি রিলোড দিব না, আমি এখানে 6 দিছি মানে এখানে 6-এর নামাতা আসবে, আমি এখানে 7 দিছি মানে এখানেই 7-এর নামাতা আসবে। তাহলে এখন এইটা আমরা কিভাবে করতে পারি? আমি এইখানে এই যে ক্লিক করছি না, এই ক্লিক করার সময় এই জায়গাটাতে আমি বলে দিব, এই ক্লিক করার সময় এই জায়গাটাতে আমি বলে দিব হচ্ছে হেডিং ডট ইনার HTML সমান সমান ফাঁকা। কি হচ্ছে এখন জিনিসটা, যখন বাটনে ক্লিক করা হবে তখন যদি আগে ইনার HTML এর কিছু থাকে তাহলে সে সেটাকে কি করবে? ফাঁকা করে দিবে। তার মানে প্রত্যেকবার ক্লিকে তার প্রথম কাজ হচ্ছে আগে যদি কিছু থাকে সেটাকে কি করা, ইনার HTML এর মধ্যে কিছু থাকলেই সেটাকে মুছে ফেলবে, এই যে ফাঁকা করে দিবে। তারপর আসবে হচ্ছে লুপের মধ্যে, আর লুপে আসলে নামতা প্রিন্ট হবে। এই জিনিসটা তো আর হচ্ছে লুপের ভিতরে নাই যে 10 বার এটা লুপটা চলতেছে, এই 10 বারে এটা ফাঁকা করবে, এটা তো আছে হচ্ছে কি লুপের বাইরে। এই যখন জাভাস্ক্রিপ্ট কি করবে, স্টেপ বাই স্টেপ কাজ করবে। ক্লিক করার পর সে 7 নাম্বার লাইনে আসে, দেখবে হচ্ছে ইনার HTML কিছু থাকলে এটাকে ফাঁকা করে দিতে হবে। তারপর 9 নাম্বার লাইনে আসবে, 9 নাম্বার লাইনে আসার পর এই 9 নাম্বার লাইনের যে লুপটা আছে সেটাকে এই ফাংশনের উপর বেস করে যতবার লুপটা চালানোর দরকার ততবার সে চালাবে। আর এখানে 10 বার চালার পর আমাদের এখানে একটা কি হবে, নামটা প্রিন্ট হবে। ঠিক আছে, এখন এখান থেকে রিলোড দিলাম, দেওয়ার পর দিলাম 5, ক্লিক করলাম, 5-এর নামাতা আসলো। এখানে দিলাম 55, দিলাম
55 এর নামাতা আসলো। এখানে আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম, ক্লিক করলাম, এটা আসলো। এখান থেকে দিলাম আমি 1, ক্লিক করলাম, 1 এর নামাতা আসলো। ঠিক আছে, বুঝতে পারছি? এই যে এটা গেল নামাতা। এখন ধরেন আমি এখান থেকে দিলাম একটা স্ট্রিং, এখন কি হবে? কি হবে? ইনভ্যালিড বলবে। ক্লিক করলাম, নামতা নাম্বারের জায়গায় নামতা নাম্বার বসছে, এক্স এর জায়গায় এক্স বসছে, ইন্ডেক্স নাম্বারগুলোর জায়গায় ইন্ডেক্স নাম্বার বসছে। নামতা নাম্বার ডট ইন্ডেক্স যখন আমি গুণ করতে চাচ্ছি তখন আসতেছে কি? নান। কেন আসতেছে? কারণ স্ট্রিং এর সাথে নামতা গুণ করা সম্ভব। তখন কি হয়ে যাচ্ছে? ইনভ্যালিড ম্যাথমেটিক্যাল অপারেশন হয়ে যাচ্ছে। আমি এই স্ট্রিং এর সাথে এই নামতা নাম্বারটাকে কি করতে পারবো না। এই নামতা নাম্বার যে স্ট্রিংটা আমি দিচ্ছি এই স্ট্রিং এর সাথে আমরা ইন্ডেক্সটাকে গুণ করতে পারবো না। সিম্পল জিনিস, তাহলে তো আমাদের এখানে নানই আসবে নাকি? ওকে, এই জন্য হচ্ছে আমাদের এখানে নান চলে আসতেছে। এখন আমাদের এখানে এটাকে ভ্যালিডেশন করতে হবে, আমাকে তাকে আটকাই দিতে হবে এই জায়গায় যে সে যদি এখানে নাম্বার না দিয়ে কোনো স্ট্রিং দেয়, দেওয়ার পর যদি ক্লিক করে, তাহলে আমি এখানে একটা এরর দিব, তাকে বলবো যে নাম্বার ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছেন? অথবা খালি রেখে যদি এখানে ক্লিক করে, তাও আমি বলবো হচ্ছে নাম্বার ইজ রিকোয়ার্ড। প্রথমত আগে খালি রেখে যে ক্লিক করতেছে সেটা করি। ধরেন এখানে খালি আছে, খালি রেখে সে ক্লিক করলো, এতটুকু প্রিন্ট হয়ে গেছে। তো আমার এখানে কি বলতে হবে? নাম্বার ইজ রিকোয়ার্ড। গরম লাগে না? 22 দিলাম। আচ্ছা, তাহলে আমার ধরেন এখানে আসি, এখানে আসার পর আমি এখানে একটা কন্ডিশন দিব, বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি বলবো যে নামতা নাম্বার ডট ভ্যালু সমান সমান যদি ফাঁকা থাকে। বুঝতে পারছি? নামতা নাম্বার ডট ভ্যালু সমান সমান যদি ফাঁকা থাকে, তাহলে এখানে তো এটা এখন কি ফাঁকা না? ক্লিক করলাম, তাহলে এখানে কন্ডিশন ট্রু হয়ে গেছে না? নামতা নাম্বার ডট ভ্যালু এখন ফাঁকা আসতেছে, তখন সে এখানে কি দিবে? এই ফাংশনে চলে যাবে। তখন এই ফাংশনে যখন যাবে তখন সে হচ্ছে এখানের মধ্যে হেডিং ডট ইনার এসটিএমএল এর ভিতরে সে নামতা না বসে এখানে ইরোরটা বসাবে, বলবে হচ্ছে নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছি? ওকে, যদি নামতা নাম্বার ডট ভ্যালু ফাঁকা না থাকে বা কোনো ভ্যালু থাকে তখন কোথায় যাবে? এলসে আসবে। এই এলসে আসার পর সে হচ্ছে এই ফাংশনটাকে রান করবে। বুঝতে পারছি? চলেন এখানে আসি, রিলোড দিই। ফাঁকা রেখে ক্লিক করলেও বলতেছে কি নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। ফাঁকা রেখে যখন ক্লিক করলো তখন এই ইফের কন্ডিশন মিলে গেছে, তখন সে এটা রান করে দিচ্ছে। যখন সে কোনো ভ্যালু দিচ্ছে তখন কি হচ্ছে? তখন তো আর এটা ফাঁকা না, ভ্যালু দিয়ে ক্লিক করলে এটা তো আর মিললো না, তাহলে কোথায় চলে আসলো? এলস এর মধ্যে। এলস এর মধ্যে এসে সে হচ্ছে এটা নিয়ে কাজ করলো। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখান থেকে আটকাইতে হবে তাকে, যে এটা সে কি দিচ্ছে। এখন এটা কিভাবে আমরা আটকাবো বা কইভাবে এটা আটকানো যায় সেটা আমরা নিয়ে একটু চিন্তা করব। এখানে আমি ধরেন এখান থেকে কনসোল ডট লগ করি, এখান থেকে নামতা নাম্বার ডট ভ্যালুটাকে এখানে ধরেন আমি দিলাম, ক্লিক করলাম, এটা আসছে। আমি নাম্বার দিলাম, ক্লিক করলাম, নাম্বার আসতেছে। আমি এখন এটা টাইপ অফটাকে চেক করব। দেখেন এখান থেকে স্ট্রিং দিলে সে কি দিচ্ছে? স্ট্রিং দিচ্ছে। এখানে আমি দিলাম নাম্বার, এখন কি দিবে? নাম্বার দিবে। তার মানে আমি হচ্ছে এটাকে কন্ডিশন দিয়ে মিলে ফেলতে পারবো। যদি স্ট্রিং দেয় তাহলে হচ্ছে কাজ হবে না, শুধু নাম্বার দিতে হবে নাকি? এরকম ভাবে মিলানো যাবে না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে ক্লিক করলে কি দেয়। এখানে ক্লিক করলে সে আমাকে স্ট্রিংই দিবে। আবার রিলোড দিলাম। আমি যদি ইনপুটের মধ্যে কোনো নাম্বারও দেই, সেটা জাভাস্ক্রিপ্টের কাছে এজ এ স্ট্রিং গিয়ে রিস্টোর হয়। বুঝতে পারছি? HTML থেকে কোনো ভ্যালু যখন সে নেয়
তখন এটাকে সে নাম্বার হিসেবে নেয় না, তখন সে এটাকে কি হিসেবে নেয়? স্ট্রিং হিসেবে নেয়। বুঝতে পারছি? ওকে, এখন তো সে এটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে, দুইটাই স্ট্রিং, নাম্বার দিলেও স্ট্রিং, একটা স্ট্রিং দিলেও স্ট্রিং। তাহলে এখন আমি এটাকে কিভাবে চেক করব যে সে কি দিছে? এখন ধরেন আমি এখান থেকে এই যে টাইপ অফ চেক না করে আমি বলবো ইজ নান। মানে নান কি না, এটা নান কি, নান মানে কি? নট এ নাম্বার। আমি চেক করব এটা নট এ নাম্বার কিনা। যদি স্ট্রিং দেই তাহলে কি হবে? স্ট্রিং তো নট এ নাম্বার, হ্যাঁ, তখন ট্রু চলে আসবে। আর যদি আমি কোনো নাম্বার দেই, স্ট্রিং হিসেবেও নাম্বার দেই, আমরা তো জানি স্ট্রিংকে শুধুমাত্র প্লাস করলে পাশাপাশি বসে যায়, বাকি সবকিছু তো করা যায় নাকি? স্ট্রিং এর ভিতরে যদি কোনো একটা নাম্বার থাকে, এটা যদি আমি প্লাস করতে চাই তাহলে পাশাপাশি বসে যায়, বাকি সবকিছু তো কাজ করে, বিয়োগ গুণ সবগুলোতে কাজ করে। আর নাহলে কি এই যে গুণটা হইতো? নামতা নাম্বার ডট ভ্যালুটা তো একটা স্ট্রিং ছিল, এটার সাথে আইটাকে আমরা গুণ করছি না? তার মানে নামতা নাম্বার ডট ভ্যালুর ভিতরে যখন একটা স্ট্রিং টাইপের নাম্বার ছিল তখন কিন্তু গুণটা হচ্ছে। সেম ভাবে আমি যদি এখানে বিয়োগ করি, বিয়োগটা হবে, ভাগ করলে ভাগটা হবে, সবকিছু হবে, এটা আমরা অলরেডি দেখে রাখছি। শুধুমাত্র প্লাস করতে চাইলে এটা পাশাপাশি বসে যায়, এটাই তো। আচ্ছা, সো এইখান থেকে আমি এখন চেক করব যে নান কি না, এইটাও কাজ করবে। সে যদি এখানে কোনো স্ট্রিং দেয় তাহলে বলবে হচ্ছে নান ট্রু, আর যদি কোনো নাম্বার দেয় তাহলে ফলস আসবে, ট্রু আর ফলসের মধ্যে সে এটা হচ্ছে চেক করে। আমি ধরেন এখান থেকে দিলাম একটা নাম্বার, এখন এটা কি নান? ক্লিক করলাম, ফলস আসছে। এটা তো নান নাকি? নট এ নাম্বার না এটা? ক্লিক করলাম, কি আসছে? ট্রু আসছে। কোথায়? এইখানে? এখানে কনসোলের ভিতরে আপনি যেটাই প্রিন্ট করাবেন সবগুলো স্টোর হবে, আপনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে এটাকে না কাটবেন, অথবা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি রিলোড দিবেন, এখানে যেটা লিখবেন সেটাই থাকবে এখানে, এখান থেকে এগুলা কাটবে না। হ্যাঁ, এগুলা কাটবে না, এগুলা থাকবে, এখান থেকে এটাকে ক্লিন করতে হয়। আচ্ছা, তার মানে আমি যদি এখন এখানে একটা স্ট্রিং দেই তখন সে ইজ নান দিয়ে আমি চেক করতে পারতেছি যে এটা কি ট্রু। তার মানে আমি এখন এখান থেকে এটা বলতে পারি না, কারণ এখান থেকে এটা এখানে থাকলো। কারণ এই যে যদি নামতা নাম্বার ডট ভ্যালুটা কি হয়ে যায়, ফাঁকা থাকে, তাইলেও হেডিং নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড বলবে, অথবা যদি এটা ইজ নান হয়, অর্থাৎ যদি এটা নাম দেয়, সে কোনো স্ট্রিং দেয়, তাইলে তো এটা নান ট্রু আসবে। তাইলে যখন এটাও যদি ট্রু হয় তাইলেও সে বলবে কি নামতা ইজ রিকোয়ার্ড, মানে নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছি? এই যে অর দিছি, এন্ড কিন্তু দেয় নাই। এন্ড মানে হচ্ছে দুইটাই ট্রু হইতে হবে। আমার এখানে যে কোনো একটা ট্রু হইলে এটা হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি এটা ফাঁকা রেখেও ক্লিক করে তাইলেও ট্রু হয়ে যাবে, ফাঁকা না রেখে যদি সে হচ্ছে কোনো স্ট্রিং দেয় তাইলেও কি হবে, ট্রু হয়ে যাবে, এইটাতে চলে আসবে। এখন চলেন আমি হচ্ছে এখান থেকে একটা চেক করি। ধরুন এখান থেকে আমি হচ্ছে একটা ফাঁকা রাখি, ফাঁকা রেখে হচ্ছে ক্লিক করলাম, নামতা ইজ রিকোয়ার্ড। এখান থেকে আমি হচ্ছে একটা স্ট্রিং দেই, নামতা ইজ রিকোয়ার্ড। আমি এখান থেকে একটা নাম্বার দিলাম, ক্লিক করলাম, আসছে, তার মানে কাজ করতেছে নাকি? আচ্ছা, এইখান থেকেও আর একটা কাহিনী আছে, ঝামেলা একটা আছে। আমি এখান থেকে কোনো নাম্বারও দিলাম না, কোনো স্ট্রিংও দিলাম না, আমি দিলাম একটা স্পেস। এইটা সে কিভাবে দেখে, এইখান থেকে আমি এটাকে আবার একটু কমেন্ট করি। এইখানের মধ্যে আমি হচ্ছে দেখব এই স্পেসটাকে সে ইজ নান দিয়ে কিভাবে ট্রিট করে। আচ্ছা, এই যে স্পেসটা দিলাম, এটা তো ইজ নান হওয়ার কথা নাকি? ইজ নান না এটা? এটা কি ইজ নান, কারণ এটা হচ্ছে নাম্বার না, এটা নট এ নাম্বার। এখন আমি এখান থেকে একটা স্পেস দিলাম, ক্লিক করলাম, এখানে কি আসতেছে? ফলস আসতেছে। তার মানে এটাকে সে ইজ নান হিসেবে দেখতেছে না, তাই না? যার কারণে আমাদের নামতাটা এখানে চলে আসবে। আর লোড দেই নেই, এই যে এখান থেকে স্পেস দিলাম, ক্লিক করলাম, দেখছেন কি আসছে? ফলস আসতেছে। ফলস আসার রিজন কি? সেই স্পেসটাকে তাহলে নাম্বার হিসেবে নিচ্ছে নাকি? এটা এরকমই তো দাঁড়াইলো। এখন স্পেসটাকে কেন সে নাম্বার হিসেবে নিচ্ছে? রিজন হচ্ছে আমি করছিলাম না যে জাভাস্ক্রিপ্ট এই স্পেসটাকে কাউন্ট করে, যখন এইটা থাকে তখন এটা কি
খালি বা ফলস হিসেবে ধরে, ফলস ভ্যালু দেখাইছিলাম কিছু, এই যে এইভাবে থাকা, অথবা হচ্ছে নাল, নাল একটা ফলস, আনডিফাইন একটা ফলস ভ্যালু, হ্যাঁ, জিরো একটা ফলস ভ্যালু, ফলস নিচেও একটা ফলস ভ্যালু, এগুলো দেখাইছিলাম না এগুলা। এই যে স্পেস, স্পেসটাকে তো সে কাউন্ট করে, জাভাস্ক্রিপ্টের স্পেসটাকে কাউন্ট করে না, যখন স্পেস দিলাম, এই যে এটা তো ফলস হিসেবে সে নিচ্ছে, তাহলে স্পেসটাকে কি হিসেবে নিচ্ছে, ট্রু হিসেবে নিচ্ছে, সেই জন্য ফলসটা কি জিরো, ফলসটা কি জিরো না, আর স্পেসটা কি 1, এই জন্য যেহেতু এটা ট্রু, সেক্ষেত্রে উই হিসেবে সে এটাকে একটা নাম্বার হিসেবে, মানে ওইভাবে হচ্ছে স্ট্রিং হিসেবে এটাকে ইয়ে করতেছে না আর কি, যে এটা আসলে সে কিভাবে এখান থেকে ট্রু ফলসের হিসাব করে সে বলে দিচ্ছে যে এটা নট এ নাম্বার না। বুঝতে পারছেন? এখন আমরা এটাকে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করব, আমরা এখানে কি বলবো যে এইখান থেকে এটা তো আসলো, যদি খালি থাকে তাইলেও আসবে, অথবা ধরেন এইখান থেকে আমি বললাম যদি এইখানের মধ্যে এখান থেকে যদি একটা স্পেস দেয় তাইলে ওইটা হয়ে যাবে নাকি। এখন আমি এখান থেকে দিলাম দুইটা স্পেস, এখন মিলবে এটার সাথে, আমি কন্ডিশন দিলাম একটা স্পেস দিয়ে, স্পেস তো সে কাউন্ট করে কয়টা স্পেস দিচ্ছি না দিচ্ছি, আমি এখন কন্ডিশন দিলাম একটা স্পেস দিয়ে, আর দিলাম কয়টা স্পেস, দুইটা তিনটা স্পেস দিলাম। এখন এই কতগুলো স্পেসের আপনি হচ্ছে কন্ডিশন দিবেন এখানে, এটা সম্ভব? এইভাবে সম্ভব না। তাইলে এটাকে আমরা এখন কিভাবে কাজ করাইতে পারি সেটা চলেন আমরা একটু দেখি। ইজ নানটাকে আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে এটাকে হচ্ছে ইয়ে করি। এখন এই যে স্পেস দিলাম, স্পেস আসছে না, এই যে এখানে আমি হচ্ছে একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং এটা আসলো, এখান থেকে আমি হচ্ছে নাম্বার দিলাম, নাম্বারটা আসলো। এখন আমি যদি বলি এই যে নাম্বার ডট ভ্যালু, এখানে যে ভ্যালুটা আছে এটার সাথে আমি মাইনাস করব 0, যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমি কত মাইনাস করলাম, 0কে মাইনাস করলাম। এখন এখান থেকে আমি যদি এখানে দিই হচ্ছে 5, 5 মাইনাস 0 রেজাল্ট কত আসছে 5। আচ্ছা, এইখান থেকে আমি দিলাম এইটা, এটার সাথে -1 কত হবে, নট এ নাম্বার আসবে, কি আসবে, নট এ নাম্বার আসবে না। স্ট্রিং এর সাথে আমি এটাকে কি গুণ করতে পারবো বা কিছু করতে পারবো, পারবো না। এই যে এটা দিয়ে আমরা কোনো একটা স্ট্রিং এই ধরনের একদম ডিরেক্ট স্ট্রিং এর সাথে আমরা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো না, শুধুমাত্র প্লাসটা করা যায়। প্লাসের চিন্তাই বাদ, প্লাস হচ্ছে আলাদা একটা জিনিস, তাই না? প্লাস দিয়ে আমরা সবকিছুই আমি হচ্ছে ইয়ে করতে পারি, যদি স্ট্রিং থাকে সেক্ষেত্রে এটা পাশাপাশি বসা যায়, যদি নাম্বার থাকে তাহলে হচ্ছে এটাকে যোগ করে। তো এখানে তো আমরা হচ্ছে প্লাস ছাড়া বাকি জিনিসগুলো তো ম্যাথমেটিক্যাল কাজ করে নাকি, সেই ক্ষেত্রে আমি যদি এখানে নাম্বার স্ট্রিংও দেই, এটা তো জাভাস্ক্রিপ্টের কাছে একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে, বাট ভিতরে তো আছে নাম্বার, সেক্ষেত্রে আমরা তো জানি যে মাইনাস করলে বা যেটাই করি না কেন কাজ করে, সেজন্য এটা থেকে মাইনাস করতেছি, -0 করার কারণে কোনো তো চেঞ্জ আসবে না, যার কারণে এটাই আসতেছে। কিন্তু আমি যদি এখান থেকে কোনো একটা স্ট্রিং দিই আর ক্লিক করি, আসবে কি নান। আমি যদি এখান থেকে স্পেস দেই, কি আসছে 0 আসছে। নানটা কি, ফলসি ভ্যালু না, 0টা কি ফলস ভ্যালু, 0 ট্রু, 0 হচ্ছে কি ফলস। আমি এখান থেকে আরো স্পেস দিলাম, ক্লিক করলাম, কি আসছে ফলস আসছে। তার মানে আমি নাম্বার ছাড়া, নাম্বার দিলে আমার হচ্ছে এটা কাজ করতেছে, নাম্বার ছাড়া আমি যাই দেই, এটা দিলেও এটা একটা ফলসি ভ্যালু আসতেছে, এখান থেকে আমি স্পেস দিলেও একটা ফলসি ভ্যালু আসতেছে। তার মানে এই যে -0 যে আমি করলাম, এইটার মাধ্যমে আমি একদম সব কিছু চেক করে ফেলতে পারতেছি। শুধুমাত্র নাম্বার দিলে এটা কাজ করবে, অন্য কিছু দিলে ফলসি ভ্যালু চলে আসবে। তাইলে আমি এইখানে বলে দিব এই যে এটাকে আমি এখন এইখানে কন্ডিশনটা দিব, এই যে এখান থেকে এটাকে কপি করলাম, তাহলে এখানে তো এটার দরকার নাই, এই যে এটা বসাইলাম। আমি বললাম যে নাম্বার ডট ভ্যালু যদি -0 করা যায়। আচ্ছা, এখন ধরেন এই যে ইফ কন্ডিশনটার ভিতরে যাওয়ার জন্য আমার এখানে রেজাল্ট কি আসতে হবে, ট্রু আসতে হবে না, এখানে কি হইতে হবে, ট্রু হইতে হবে। এখন ট্রু যদি আমি করাইতে চাই এইখানে, তাইলে একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন নাম্বার ডট ভ্যালু দিয়ে -0 করলাম, 0 করার মাধ্যমে আমি নাম্বার ডট ভ্যালুর ভিতরে একটা স্ট্রিং দিচ্ছি, স্ট্রিং এর সাথে এটা যখন আমি প্রিন্ট করাচ্ছি তখন কি ট্রু ভ্যালু আসবে না ফলসি ভ্যালু আসবে, ফলসি ভ্যালু আসবে না। ধরেন আমি এখান থেকে একটা কি দিলাম, স্ট্রিং দিলাম, এটার সাথে আমি এখন মাইনাস করতে চাচ্ছি, তখন এখানে কি আসবে
নান আসবে, নানটা কি ফলসি ভ্যালু না? তাইলে আমি এখান থেকে স্ট্রিং বা অন্য কিছু দিলে এটা ফলসি ভ্যালু আসতেছে, যদি এখানে ফলস ভ্যালু আসে তাহলে কি এটা দিয়ে এটার কাজ করবে? না, এটা দিয়ে তো এটা কাজ করবে না, তাহলে তো আমার এটাকে উল্টাইতে হবে, আমার কি বলতে হবে, ফলস গুলাকে ট্রু হিসেবে এখানে বসাইতে হবে, তাই তো? আর যদি নাম্বার দেয়, আর যদি এখানে নাম্বার দেয় তখন তো এটা কাজ করতেছে, এটা ট্রু হয়ে যাবে। তো ট্রু হলে তো আমি নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড এটা আমি চাচ্ছি না, তাহলে আমার হচ্ছে এটাকে উল্টা দিতে হবে না। উল্টাবো কিভাবে, আমি এখানে বলে দিব হচ্ছে এই যে দেখেন এখান থেকে আমি বলবো হচ্ছে এটাকে একটু কমেন্ট করি, দেখেন এখানে আমি হচ্ছে এটা আগে করে দেখাই। কারণ এখান থেকে আমি নাম্বার দিলাম, ক্লিক করলাম, এটা তো ট্রু ভ্যালু আসতেছে। কারণ এখানে আমি যদি ডিরেক্ট এইভাবে করি নাম্বার দিয়ে তখন তো নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড বলবে, মানে নাম্বার দিলেও এখানে বলবে কি নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড, কারণ এখানে ট্রু ভ্যালু আসতেছে। আমি যদি এটা দিই তাহলে আসতেছে কি ফলস ভ্যালু। আমি এখানে বলে দিব যে ভ্যালুটা আসবে সেটাকে তুমি উল্টায় দাও, নট। এই যে সাইনটা, এই সাইনটাকে বলা হয় নট সাইন। কি সাইন বলা হয়? নট সাইন। যদি এখানে ট্রু হয় তাহলে এটা নট ট্রু। নট ট্রু মানে কি ফলস। যদি এখানে ফলস আসে তাহলে এটা নট ফলস। নট ফলস মানে কি ট্রু। বুঝতে পারছি? এখন চলেন আমরা এটাকে একটু দেখি কি আসে। নটটা যে দিলাম, এখন এখান থেকে আমি দিলাম হচ্ছে একটা নাম্বার, এখন কি আসবে? রেজাল্ট আসবে ট্রু নাকি ফলস? এখানে তো আমি ট্রু ফলস চেক করতেছি, ফলস আসবে, এখানে দিলাম কি আসতেছে? এখানে এটা কি ফলস আসার কথা না ট্রু আসার কথা? এই যে উল্টাই গেছে। আমি এখন ধরেন এখান থেকে দিলাম হচ্ছে স্ট্রিং, নান আসার কথা নাকি, নানের উল্টাই দিছি, তাহলে কি হবে? ট্রু হবে। দিলাম ক্লিক, কি আসতেছে? ফলস আসতেছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে সে এখন ফার্স্টের দিক থেকে কাজ করে করে শেষের দিকে যাচ্ছে। এই যে নামতা নাম্বার ডট ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে নট করে দিছে, তারপর এটার সাথে এটাকে মাইনাস করছে। বুঝতে পারছেন? এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখান থেকে এইটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিব। আমি বলবো হচ্ছে এই নটটার সাথে এই পুরোটা নিয়ে কাজ করবে, মানে এতটুকুকে আগে কাজ করে ফেলবে না। আমি যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, সে এখন এই পুরোটাকে একটা ভাববে, তারপর এটা একটা, তার মানে এই পুরোটাকে এটার ভিতরে মাইনাস করবে, মাইনাস করার পর রেজাল্টটাকে সে নোট করবে। এখন বুঝতে পারছি? এখন দিলাম রিলোড। এখন আমি যদি নাম্বার দিই কি আসবে? এই যে ফলস আসছে। আচ্ছা, এখন যদি আমি এটা দেই কি আসবে? ট্রু আসবে না? আমি তো নোট করাইছি, এই যে ট্রু আসছে। আমি যদি এখান থেকে স্পেস দেই ট্রু আসছে, তার মানে আমি নাম্বার ছাড়া আমি যদি এই যে আমি এখান থেকে যদি নাম্বার দেই তাইলে এখন ফলস আসবে। আমি যদি এখান থেকে স্ট্রিং দেই ট্রু চলে আসবে, আমি যদি স্পেস দেই ট্রু চলে আসবে। তার মানে স্পেস অথবা কোনো স্ট্রিং এই দুইটা দিলে যেহেতু আমি ট্রু পাচ্ছি, তাইলে এতটুকু আমি হচ্ছে নিয়ে বসাই দিব কোথায়? এই জায়গাটাতে। অর্থাৎ আমার যখন এখানের মধ্যে কেউ হচ্ছে স্পেস দিবে তখন এটা ট্রু হয়ে যাবে, রেজাল্ট আসবে হচ্ছে নাম্বার ইজ রিকোয়ার্ড। যখন কেউ এখান থেকে স্পেস অথবা হচ্ছে কোনো একটা স্ট্রিং দিবে তখনও এটা হচ্ছে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। যখন ট্রু হয়ে যাবে তখন হেডিং ডট ইন এইচটিএমএল এর ভিতরে বসবে হচ্ছে এই জিনিসটা। এখন চলেন এখান থেকে এটাকে সরানোর পর এগুলো কেটে দেই। এখন একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন আমি মানে খালি রেখে ক্লিক করলাম, আসতেছে কি নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। এটা কোন জায়গা থেকে কাজ করতেছে? এটা হচ্ছে এটা থেকে কাজ করতেছে। তারপর হচ্ছে আমি এখানে দিলাম স্পেস, দিলাম ক্লিক, কি আসতেছে? নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। আমি এখানে দিলাম হচ্ছে স্ট্রিং, নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। আমি এখানে দিলাম একটা নাম্বার, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এই যে কাজটা করছি না, এই কাজটার ভিতরে এই জিনিসটাও চলে আসছে, এই জিনিসটা এখানে চলে আসছে। কারণ এই যে খালিটা, এই খালিটা কি ফলস, তাহলে এটা নট ফলস হইল না? তাহলে চলেন এখান থেকে আমি এটাকে বাদ দেই, খালি রেখে ক্লিক করলাম, আসছে নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড। এখন এই যে এতটুকু কাজের ভিতরে আমি একদম সব কিছু হচ্ছে ক্যালকুলেশন করে ফেলছি। ক্লিয়ার?
আচ্ছা, কিন্তু এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে। হ্যাঁ, মানে এই যে এটা এই কন্ডিশনটা ইকুয়াল ফাঁকা কিনা, মানে ইনপুটের ভ্যালুটা ফাঁকা কিনা। ফাঁকা কিনা, এই জিনিসটা আমাদের হচ্ছে অনেক কাজ করতে হবে। কীরকম কাজ? আমরা হচ্ছে যখন একটা ফর্ম ভ্যালিডেশন করব, একটা রেজিস্ট্রেশন করাবো, ইউজার নাম নিজের নামটা দিল কিনা, নাকি ফাঁকা রেখে ক্লিক বাটনে ক্লিক করে দিল নাম না দিয়ে, বুঝতে পারছেন? তখন আমরা বলবো যে ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। তারপর হচ্ছে ধরেন সে পাসওয়ার্ড না দিলেই সে এন্টার বাটনে ক্লিক করে দিল, তখন তাকে ইরর দেখাতে হবে না। তখন এই ইররগুলো দেখানো হয়ে হচ্ছে এই কন্ডিশনটা দিয়ে, যে সে ফাঁকা রেখে ক্লিক করলো কিনা। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে এটা কাজ করে। তার মানে এখন আমরা হচ্ছে একটা প্রপার ওয়েতে নামটা একটা প্রিন্ট করাইতে পারতেছি। আমি যদি খালি রেখে ক্লিক করি আসবে নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড, আমি যদি স্পেস দিয়ে ক্লিক করি নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড, আমি যদি এখান থেকে স্ট্রিং দেই তাও নামতা নাম্বার ইজ রিকোয়ার্ড, আমি যদি এখান থেকে একটা নাম্বার দিই তাহলে নামতাটা আসবে। ঠিক আছে? ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। কোনটা? ইনপুট বক্স যদি থাকে আরো, তখন ওই যে ভেরিয়েবলের ভিতরে এগুলোকে ধরবো ওইভাবে। একটা নামতার নাম্বার দিয়ে ধরছি, আর একটা থাকবে ওইটার ক্লাস থাকবে, প্রত্যেকটার ক্লাস নাম দিয়ে এইগুলোকে আমরা ধরবো না আগে, তখন ওইগুলোকে হচ্ছে ওইগুলো দেবো। এখনই করবো আমি জিনিসটা, এখনই আমরা একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করবো মাল্টিপল ভ্যালু দিয়ে। এন্ড এটার মধ্যে আর কারো কোনো প্রশ্ন? না। বুঝতে পারছি সবাই? জি। শিওর? প্রশ্ন নাই? না। আচ্ছা, তাহলে কেটে দেই এইটা। এখান থেকে এটাকেও কেটে দেই, এগুলো রাখলাম না, আর রিলোড দিলাম, সব কিছু চলে গেল। এখন আমরা কি করব? এখান থেকে একটা ফর্ম ভ্যালিডেশন করব। ফর্ম ভ্যালিডেশনটা কীরকম? একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে আসবে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডারের ভিতরে আসবে হচ্ছে ফুল নেম, তারপর ধরেন আসলে এখান থেকে ইমেল, এখানে হয়ে যাবে ইমেল, তারপর আসবে হচ্ছে কি পাসওয়ার্ড, আর এইখানেও চলে আসবে হচ্ছে পাসওয়ার্ড। রিলোড দেই, তিনটা জিনিস আসলো। এটাকে সুন্দর মতো এখন একটু আমি ইয়ে করব, স্টাইল, এইখান থেকে হচ্ছে ধরেন এইখান থেকে আমি দিলাম ক্লাস নেম, লগ ইন ফর্ম, আর এখানে বলে দিব হচ্ছে এটার একটা উইথ 500 পিক্সেল, তারপর হচ্ছে বলে দিলাম প্যাডিং উপরে নিচে 30 পিক্সেল, দুই সাইডে 10 পিক্সেল, তারপর হচ্ছে দিলাম একটা বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, তারপর ধরেন দিলাম বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আসছে এটা? আচ্ছা, তারপর হচ্ছে সবগুলা ইনপুট যেগুলো আছে সবগুলা ইনপুটের উইথ বলে দিই 100%, সবগুলো এইভাবে বসলো। বসার পর এদিকে একটু বেশি হয়ে গেছে, প্যাডিংটা কাজ করতেছে না, কারণ হচ্ছে আমরা এখানে দিতে হবে বক্স সাইজিং, বর্ডার বক্স হইল। তারপর এই পুরো ফর্মটাকে আমি, এগুলো এত এলোমেলো হইল কেন? আচ্ছা, এই পুরো বক্সটাকে আমি বলে দিই হচ্ছে মার্জিন অটো, পুরোটা চলে গেল মাঝখানে।
এটা হলো। তারপর হচ্ছে এখান থেকে আমি বলতে পারি এটার পেডিং আসলো চারপাশে 8 পিক্সেল বড় হইলো। দেন হচ্ছে এখান থেকে বলতে পারি মার্জিন বটম 10 পিক্সেল একটা গ্যাপ আসলো। তারপরে এইখান থেকে আমরা নিব হচ্ছে একটা বাটন সাবমিট। ঠিক আছে, বাটনটাকে আমরা কি করতে পারি, বাটনটাকে ধরেন এখানে বলে দিলাম পেডিং উপরে নিচে হচ্ছে 8 পিক্সেল, চারপাশে 8 পিক্সেলই থাকলো, আর এটার উইথ বলে দিয়ে একদম 100%। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ফর্ম যেটার মধ্যে হচ্ছে লগ ইন করতে হবে। এই যে লগ ইন ফর্ম, এখান থেকে তাকে ফুল নেমটা দিতে হবে, তারপর ইমেলটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে সে কি করতে পারবে, লগ ইন করতে পারবে অথবা রেজিস্ট্রেশন করতে পারবে। হ্যাঁ, আপাতত আমি হচ্ছে এই 3টা ফিল্ড নিয়ে কাজ করব। এটা যখন বুঝে যাবেন তখন সবগুলো ফিল্ড নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা যখন কাজ করবেন তখন বড় করে সুন্দর করে ডিজাইন করে তারপর হচ্ছে বানায়েন। তো এইখান থেকে এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলাকে আমার ধরতে হবে। ফার্স্ট অফ অল এগুলাকে আমার ধরতে হবে। তো ধরার জন্য আমি প্রত্যেকটার মধ্যে ক্লাস নেম দিয়ে দিই। এটার মধ্যে ধরুন বলে দিলাম ফুল নেম, তারপর হচ্ছে এখান থেকে আসলো ইমেল, তারপর এখানে আসবে কি পাসওয়ার্ড। 3টা জিনিস এখানে আসলো। 3টা জিনিস আসার পর এখান থেকে 3টা জিনিসকে আমার ধরতে হবে কনস্ট ফুল নেম সমান সমান ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এইখানের মধ্যে আসবে কি ডট ফুল নেম, তারপর আসবে কি ইমেল, এটার নামও দিলাম ইমেল, তারপর আসবে হচ্ছে পাসওয়ার্ড, এখানেও আসবে হচ্ছে পাসওয়ার্ড, আরেকটা আসবে হচ্ছে কি বাটন, এখানেও দিয়ে দিলাম। ইচ্ছা, কোনো সমস্যা নাই, লেট দিয়েও সমস্যা নেই, কনস্ট দিয়েও সমস্যা নাই। কনস্ট কোনগুলোতে দিই, যখন আমরা বুঝেছি এই জিনিসগুলো চেঞ্জ হবে না, আমার এই বাটনের ভিতরে এই বাটনটাই থাকবে, এটা কখন আমরা চেঞ্জ করতে যাব। সো এইগুলোর মধ্যে আরও ভালো করে হচ্ছে এই কনস্টটা দেওয়া হয় যাতে আমার পরবর্তীতে কোনো কারণে আমি হচ্ছে এটা মানে রিনেমও যাতে আমরা না করি, কারণ এই বাটনের ভিতরে এই বাটনই থাকবে, অন্য কিছু এটার ভিতরে আসবে না। এই বাটন দিয়ে আমি অনেক কাজ করব। সো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যেগুলো চেঞ্জ হবে না আমরা মনে করি সেটা কনস্ট্যান্ট দিয়ে করা। আচ্ছা, এইখানে এখন হচ্ছে যে বাটনটা আছে, বাটনটা তো এখানে ইয়ে করলাম না, বাটনের মধ্যে আসবে ক্লাস নেম বাটন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়। এখন সবগুলা জিনিসকে আমি হচ্ছে এ করব। সো সবগুলা ভিতর যখন আমরা এখন স্টেপ বাই স্টেপ যদি একটু চিন্তা করি জিনিসটা, ফার্স্টে কি করতে হবে, বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার মাধ্যমে তো আমি হচ্ছে চেক করব যে এটা খালি রেখে সে ক্লিক করলো কি না, নাকি? তাইলে আমাকে এই বাটন ডট কি করতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার, তারপর এইখানে আসবে হচ্ছে ক্লিক, তারপর সেকেন্ড প্যারামিটারের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে একটা অ্যারো ফাংশন, এখানে একটা কলব্যাক ফাংশন হিসেবে এটা কাজ করবে। এই বাটনের মধ্যে এখন আমরা হচ্ছে দিব কি কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি বলবো হচ্ছে ফুল নেম ডট কি দিব, ইনার এইচটিএমএল। এই ফুল নেমটা এটা কিসের ফিল্ড, তাহলে ইনপুটের ভিতরের ভ্যালুকে কিভাবে ধরি আমরা, ডট দিয়ে। ফুল নেম ডট ভ্যালু সমান সমান যদি ফাঁকা হয় তাইলে এখানে কনসোল ডট লগের ভিতরে দেখাবে হচ্ছে ফুল নেম ইজ রিকোয়ার্ড। রিলোড দিলাম, ক্লিক করলাম, আসতেছে এই যে ফুল নেম ইজ রিকোয়ার্ড আসে, এসে আবার সাথে সাথে কি হয়
চলে যায়। এখন এটা চলে যাওয়ার রিজনটা কি? ক্লিক করলাম, আসলো, আবার সাথে সাথে চলে গেল। এখানে খেয়াল করেন, ক্লিক করলে কি হচ্ছে? এই যে কার্সর দেখেন, এইখানে খেয়াল করেন কি হচ্ছে? রিলোড হচ্ছে না। আর এই রিলোডটা কেন হচ্ছে সেটা চলেন আমরা একটু বুঝি। রিলোডটা, আচ্ছা বলেন তো, কে বলতে পারবেন রিলোডটা কেন হচ্ছে ক্লিক করার পর? জাভাস্ক্রিপ্টের কিছু না, জাভাস্ক্রিপ্টের কিছু না, জাভাস্ক্রিপ্টের এই যে বাটনে ক্লিক করার পর এখানে কি দিতে হবে? হ্যাশট্যাগ দিলাম, ক্লিক করলাম, এই যে এখন কি হচ্ছে? এটা আসতেছে। আচ্ছা, এটা প্রফেশনাল ওয়ে না। হ্যাঁ, এটা প্রফেশনাল ওয়ে না। এখন আগে বুঝেন যে লুটটা কেন হচ্ছে। লুটটা হচ্ছে এই যে ফর্ম নিছি না আমরা, এই ফর্মের কারণে। এই ফর্মের ভিতরে যদি আমি এখানে বাটন নেই, তাইলে এই বাটনে ক্লিক করলে সে কি করবে? এই ফর্মটা সাবমিট করাবে। কিসের মাধ্যমে? এই যে রিলোড, একটা রিলোড, এই রিলোড কাজ করে, মানে এই ফর্মটার একটা লোড নেয় আর কি, বুঝতে পারছেন? এখন আমরা তো চাই না বাটন ক্লিক করার পরে এই ফর্ম লোড নেক, নাকি? লোড নিলে তো আমাদের কোড চলে যাবে, আমরা চাই না এটা লোড নেক। আমরা কিভাবে এখন এটাকে আটকাবো? আমি মাঝে মধ্যে যেটা করি সেটা হচ্ছে এখান থেকে ফর্মই নেই না, ডিরেক্ট হচ্ছে ডিভ নিয়ে নেই, মানে এই ফর্মই বাদ দিয়ে দিই। মানে এটার ভিতরে ফর্ম না নিয়ে এটার ভিতরে হচ্ছে এই মানে ডিরেক্ট এই ইনপুটগুলো দিয়ে দিই। ফর্মই থাকলো না, আর এটার কি কাজ করবে? এটা আমি করি, কিন্তু আপনারা করেন না, এটা বেস্ট প্র্যাকটিস না, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে ভালো প্র্যাকটিস না, এখান থেকে ফর্মটাকে বাদ দিয়ে দেওয়া। প্রফেশনাল ওয়েতে আমরা যেটা করব, এখান থেকে অ্যাকশন এখানে থাকুক আর না থাকুক, এখানে অ্যাকশনের অ্যাকশনের কাজটা কি সেটা আমি হচ্ছে বলি। এই যে ফর্ম না, ফর্মের মধ্যে এই যে অ্যাকশনটা আছে না, এই ফর্মটা কি করবে সেটা এখানে বলা হয়। এটা কি সাবমিট হবে নাকি অন্য কোনো কিছু হবে? এখান থেকে আপনি একটা ফাংশন ধরেন, এই যে একটা মানে ফাংশন বানিয়ে এই ফাংশনের নামটা আপনি এখানে অ্যাকশনের ভিতরে ওইভাবে করতে পারবেন যে এই যে ফর্মটা এটা হচ্ছে অন সাবমিটে কাজ করবে। অর্থাৎ এই বাটনে ক্লিক করার পর তো এটা অন সাবমিট হচ্ছে, তখন এখান থেকে এই বাটনের টাইপও বলে দিতে হয় হচ্ছে সাবমিট। তো এটাকে বলে দিতে হয়, তারপর বাটনে ক্লিক করলে হচ্ছে এটা সাবমিট হিসেবে কাজ করে এই অ্যাকশনটা, বুঝতে পারছেন? এই যে এখান থেকে বাটনের টাইপ হচ্ছে সাবমিট, মানে এই বাটনটাতে ক্লিক করলে কি হবে? সাবমিট হবে। তখন এই অ্যাকশন হিসেবে এখানে কাজ করে হচ্ছে সাবমিটের, কারণ এটার ভিতরে যে বাটনটা আছে এটার মধ্যে টাইপ দিয়ে রাখছি কি সাবমিট, আর এই পুরোটার ভিতরে আছে কি এই যে এই ফর্মটা, তখন এই ফর্মের অ্যাকশন হচ্ছে সাবমিট হিসেবে কাজ করে। আমি যদি এই বাটনের টাইপ দিয়ে দিই রিসেট, তখন হচ্ছে এটা রিসেট হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? যেটা দেয় সেটা হিসেবে কাজ করে। এইখান থেকে অ্যাকশনেরও আমার দরকার নাই, আর এইখান থেকে এইটারও দরকার নাই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বাটনে ক্লিক করলে যে একটা অ্যাকশন যে হচ্ছে সেটাকে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরবো। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ধরবো? আমরা বাটনটা থেকে বাটনের মধ্যে একটা ইভেন্ট কাজ করাচ্ছি, সেই ইভেন্টটা কি? ক্লিক ইভেন্ট। এই ইভেন্টটাকে আমি যে ফার্স্ট প্যারামিটার মধ্যে বললাম বাটনের মধ্যে কি হচ্ছে? ক্লিক হচ্ছে। এই ইভেন্টটাকে আমি এই সেকেন্ড প্যারামিটারের যে ফাংশনটা দিচ্ছি না, এটার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি হচ্ছে এটাকে ধরতে পারবো। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে দেওয়া হয় যারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে তারা এটার মধ্যে এখানে দেয় আর কি। এখানে অন্য কিছু দিলেও কোনো সমস্যা নেই। এটা কেন দেওয়া হয়? মানে ইভেন্ট হিসেবে বোঝানোর জন্য আর কি। মানে মানে কি ইভেন্টের ফার্স্ট ওয়ার্ড না, এই জন্য হচ্ছে এখানে দেওয়া হয় আর কি। সো এটা কনভেনশন বলতে পারেন। দেওয়া, এখানে দিলাম। এই যে আছে এখান থেকে আমি বলবো হচ্ছে ডট প্রিভেন্ট ডিফল্ট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন এই যে প্রিভেন্ট ডিফল্ট দিলাম, তারপর রিলোড দিয়ে এখন দেখেন রিলোড হচ্ছে না। এখন এই প্রিভেন্ট ডিফল্টের কাজ কি? প্রিভেন্ট মানে কি বুঝি? হ্যাঁ, আটকানো। প্রিভেন্ট মানে হচ্ছে আটকানো, থমকে যাওয়া, বন্ধ করা বা আটকানো, এই ধরনের মিনিং বোঝায় ইভেন্ট। এখন আমার এই যে প্রিভেন্ট আর কি, এই যে ইভেন্টটা আছে এর মধ্যে আমার এই বাটনের কি কাজ করতেছে? একটা সাবমিটের কাজ করতেছে। ফর্মের কারণে এটা হচ্ছে একটা লোড নিবে, তাই তো? আমি এখানে ডাইরেক্ট বলে দিচ্ছি এই বাটনের সাবমিট হোক, রিসেট হোক বা যেটাই হোক না কেন, আমি এখান থেকে কোনো কিছুই করব না। আমি সবকিছু কি করে দিলাম? প্রিভেন্ট করে দিলাম, আর এটাকে ডিফল্ট হিসেবে রেখে দিলাম। এর আগে ডিফল্ট হিসেবে কি ছিল? ওই যেগুলো টাইপ আর কি, টাইপের সাবমিট হলে সাবমিট, রিসেট হলে রিসেট বা যেটাই হোক না কেন ডিফল্ট হিসেবে ওইগুলো ছিল। আমি বলবো হচ্ছে এই যে এখন হয়ে যাবে এটা প্রিভেন্টটাই হয়ে যাবে কি
ডিফল্ট। বুঝতে পারছি, এটা একটা নামকরণ করা হয়েছে এটাকে আটকানোর জন্য। এটার কাজই হচ্ছে এই যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাকে কি করা, আটকাই দেওয়া। বুঝতে পারছি, যখন আমি ই ডট প্রিভেন্ট ডিফল্ট দিব তখন হচ্ছে এটা আটকাই যাবে। আপনারা যখন কাজ করবেন তখন সবসময় এই প্র্যাকটিসটা করবেন। ই ডট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দিবেন, তখন এটা হচ্ছে আটকাই যাবে, কোনো সমস্যা হবে না। এই যে এখন আমাদের কন্ডিশনে যাই। আমাদের কন্ডিশনে কি ছিল, এই যে ফুল নেমটা যদি ফাঁকা থাকে তারপর যদি কেউ ক্লিক করে তখন এই কন্ডিশনে চলে আসবে ফুল নেম ডট ভ্যালু যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে কি আসবে, ফুল নেম ইজ রিকোয়ার্ড। আমি এখান থেকে ক্লিক করলাম, আসছে ফুল নেম ইজ রিকোয়ার্ড। ওকে, এই জিনিসটা এখানে চলে আসছে। সেম ভাবে আমি হচ্ছে এখান থেকে আরো একটা কন্ডিশন আমরা দিব, আরো তিনটা কন্ডিশন আসবে। আরেকটা হচ্ছে কি, ইমেল ডট ভ্যালু যদি হয় তাহলে এখানে বলবে হচ্ছে কি ইমেল ইজ রিকোয়ার্ড। তারপরে এখানে আসবে হচ্ছে পাসওয়ার্ড ডট ভ্যালু যদি খালি থাকে তাহলে এখানে দেখাবে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। রিলোড দিলাম, ক্লিক করলাম, সবগুলা খালি, সবগুলা চলে আসছে। রিলোড দিলাম, ফুল নেমটার ভিতরে একটা ভ্যালু রেখে ক্লিক করলাম, এখন এটা এই কন্ডিশন আর কাজ করে নাই, এই দুইটা কাজ করছে, ইমেল ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছি। এখন এই এররকে আমরা কনসোলে দেখাবো নাকি এইখানে দেখাবো, ব্রাউজারে দেখাবো না, ব্রাউজারে দেখাবো। এখন কোন জায়গায় দেখাবো, এররগুলো দেখানোর জন্য আমরা তো কোনো কিছু নেই নিচে কোনো কিছু নেই তাহলে ফুল নেমের নিচে আমি এখানে একটা পি নেই, এটার ভিতরে হচ্ছে এররটাকে দেখাবো। এখানের মধ্যে আমি এটাকে একটা ক্লাস নিয়ে ফেলি, এখানে এটা হচ্ছে ফুল নেম এরর হিসেবে এটা কাজ করবে। তারপর হচ্ছে এটা কাজ করবে হচ্ছে ইমেল এরর হিসেবে, আর এইখানে এটা কাজ করবে হচ্ছে কি পাসওয়ার্ড এরর হিসেবে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে এখান থেকে কাজ করবে। হ্যাঁ, তো আমি এখানে আসি, এখানে কি ধরছিলাম, ফুল নেমটাকে ধরছিলাম। ফুল নেমের নিচে আরেকটা জিনিস এখন ধরি, ফুল নেম এরর। ঠিক আছে, তারপর ইমেল নিছি, ইমেলের নিচে এখন কি নিব, ইমেল এররটাকে নিব। তারপর পাসওয়ার্ড তো আছেই, পাসওয়ার্ড এররটাকেও ধরে ফেললাম। সবগুলো ধরা হয়েছে এখন। আচ্ছা, ফুল নেমের এররটা কোথায় যাবে, ফুল নেম ডট ইনার এইচটিএমএল এর ভিতরে এটাকে বসাই দিলাম। বুঝতে পারছি, যেটা কনসোলে দেখাচ্ছিলাম এখন এটা ফুল নেম এররের ভিতরে, অর্থাৎ এই জায়গাটাতে বসাই দিচ্ছি। তারপর কি আছে, ইমেল এরর ডট ইনার এইচটিএমএল এর ভিতরে বসাই দিব হচ্ছে ইমেল ইজ রিকোয়ার্ড। তারপর হচ্ছে এখানে বসাই দিব পাসওয়ার্ড এররের ভিতরে, এটা তো কি আসবে, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছি। এখন এখানে আসি, রিলোড দিলাম, ক্লিক করলাম, আসছে ফুল নেম ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। ফুল নেম দিলাম, তারপর ক্লিক করলাম, এটা আসলো না, এখন আসলো হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। সো এই জিনিসগুলো এখন কাজ করতেছে, সবগুলা একসাথে এরর চলে আসছে। আপনি যদি চান যে একটা একটা করে দেখাবেন, হ্যাঁ, ফুল নেম খালি রেখে ক্লিক করছে, আগে এটার এররটা দেখাবেন, তারপর যদি পরেরগুলো থাকে, মানে স্টেপ বাই স্টেপ একটা একটা, মানে সবগুলো একসাথে দেখাতে চাচ্ছেন না, তাইলে আপনি হচ্ছে কাজ করতে পারেন এলস ইফ নিয়ে। কারণ এলস ইফ যদি দেই, এটার উপর আগে ইফটা নিয়ে কাজ করবে, তারপর হচ্ছে এটার ফলস হয়ে গেলে তারপর আসবে হচ্ছে এই এলস ইফে, তাই তো, তারপর আসবে হচ্ছে এই এলস ইফে, এভাবে সিরিয়ালি কাজ করবে। ফার্স্টে ইটার কন্ডিশন মিলে গেছে, তাই বলতেছে ফুল নেম ইজ রিকোয়ার্ড। তো আমি এখানে দিলাম, এখন আর এটা আসবে না, এখন আসবে কি ইমেল ইজ রিকোয়ার্ড। এখন এটা দিয়ে দিলাম, এটা খালি আছে, এখন আসবে কি পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছেন। এখন সবগুলো খালি রেখে যদি আমি ক্লিক করি তখন কি হবে, ডাটাটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হবে কোথায়,
সাবমিট ডাটাবেজে হবে। কোথায় হবে? ডাটাবেজে হবে। এখন কি আমরা ডাটাবেজ বসাবো? না, এখন আমরা এলস বসাবো। এলস এর মধ্যে ধরেন আমি দিয়ে দিলাম অ্যালার্ট ডাটা সাকসেসফুলি। ঠিক আছে, দিলাম ফুল নেম, দিলাম ইমেল, দিলাম পাসওয়ার্ড, ক্লিক করলাম, ডাটা সাবমিটেড সাকসেসফুলি। আমি যদি এগুলো এখন খালি রেখে ক্লিক করি তাহলে আসবে হচ্ছে কি এরর। এটা দিয়ে দিলাম, এখন আসবে হচ্ছে ইমেলের এরর, এটা দিয়ে দিলাম, আসবে হচ্ছে পাসওয়ার্ডের এরর। সবগুলো ঠিক আছে, ক্লিক করলাম, ডাটা সাবমিটেড সাকসেসফুলি। এখান থেকে দাঁড়ান, এইখান থেকে আমি হচ্ছে ধরুন দিয়ে দিই কালার রেড। এখন বোঝা যাবে এরর। ঠিক আছে না? এই যে ফুল নেম ইজ রিকোয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে কি, এখানে এররটা আসতেছে, দিলাম ভ্যালু, এখন কেন হচ্ছে এটা যাচ্ছে না? আচ্ছা, এইখান থেকে এটা যাবে না কারণ হচ্ছে আমরা যাওয়ার মতো কোনো কোড করি নাই। ঠিক আছে, আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রত্যেকটা জিনিস বলে দিতে হবে কোনটা হবে না হবে। যেটা বলি নাই সেটা হবে না। আমরা যদি বলি যে এখান থেকে এখানে যদি এরর থাকা অবস্থায় আমি যদি এখান থেকে কোনো ইনপুটের মধ্যে কোনো একটা চেঞ্জ করি বা এখান থেকে কোনো একটা কিছু বসাই, সাথে সাথে এটা চলে যাবে, এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। এখন কিভাবে বলবো এই বলার জিনিস? এখন এই জিনিসটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের এইখানে আমি করাবো না। এই জিনিসগুলো একদম ফুল ইচ অ্যান্ড এভরিথিং, এমনকি পাসওয়ার্ড ভ্যালিডেশন থেকে শুরু করে মানে পাসওয়ার্ডের মধ্যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া সব কিছু দেখাবো হচ্ছে রিয়েক্টের মধ্যে। কারণ রিয়েক্টের মধ্যে জিনিসগুলো খুব ইজিলি সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর আমরা যেহেতু কাজই করবো রিয়েক্টের মধ্যে, সেক্ষেত্রে ওইগুলো তখন হচ্ছে দেখাবো। আপাতত এই যে এই জিনিসটা ভালো করে বুঝেন, কারণ রিয়েক্টের মধ্যে কন্ডিশন এইভাবেই হবে, কন্ডিশন চেঞ্জ হবে না। জাভাস্ক্রিপ্ট যেটা সেটাই থাকবে, তো প্রসেস যেটা সেটা এভাবেই হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালো করে মনে রাখবেন। ওকে, এখন দেখেন এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে ভালো করে খুঁজে বের করেন। বিষয় এখান থেকে নামতা যেটা সেটা করবেন, মানে ব্রাউজারের মধ্যে প্রিন্ট করানোর যে বিষয়টা সেই কাজটা করবেন। তারপর কি করব, আমরা এই পুরো ফর্মটা বানিয়ে ফর্মটাকে আমরা ভ্যালিডেশন করব। ঠিক আছে, করা যাবে? আচ্ছা, সো এতটুকু থাকলো হচ্ছে হোমওয়ার্ক। আরেকটা যেটা সেটা বলছিলাম কি, দুইটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যেটা আপনারা হচ্ছে মিস করছেন, সেটা নিয়ে আলোচনা করি। আমি রেকর্ডটাকে সেভ দিয়ে দিই।